হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের সবার? আজকে আজকে একদম ব্র্যান্ড নিউ ক্লাস এবং ব্র্যান্ড নিউ চ্যাপ্টারে আপনাদের সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমি পাঁচজন শোভন। কি অবস্থা আপনাদের সবার একটু দেখি। আজকেও 10 মিনিট আমার লেট হয়ে গেলাম, রিয়েলি সরি। দেখি সবকিছু ঠিকভাবে দেখা যাচ্ছে নাকি আগে। ইয়াস, এইচ এন্ড এভরিথিং ইজ রাইট। সবকিছু ঠিক। আমার 10 মিনিট লেট হয়ে গেছে, এই জন্য আমি রিয়েলি রিয়েলি সরি। ক্লাসই শেষ করছি আমি 7:40-45 দিকে করে। তারপরে আজকে যেহেতু নতুন ক্লাস, আজকে যেহেতু নতুন উদ্যম, সবকিছু আজকে যেহেতু একদম নতুন, এই জন্য আমার একটু সময় লেগে গেছে। সবকিছু সেট আপ করতে হইতো, তোমরা বুঝতে পারতেছো আমার তো অফলাইন অনলাইন সবকিছু মিলে এক বিশাল ম্যাচাকার অবস্থা। কেমন কেমন আছেন আপনারা সবাই দেখি আগে একটু সবাই বলেন। ওয়েলকাম আজকে ত্রিকোণমিতির ক্লাসে সবাইকে মোস্ট 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 ওয়েলকাম জানাই। এবং আজকে যেহেতু নতুন চ্যাপ্টার আমি 100% শিওর যে আজকে ধামাকাদার এন্ট্রি হবে। আজকে হচ্ছে যে ধামাকাদার ভাবে স্টুডেন্টরা সবাই আসবে এবং সেরা একটা কেওস হবে, সেরা একটা মজা হবে, অস্থির সময় যাবে ইনশাল্লাহ। কেমন আছে আপনারা সবাই? কতদিন আপনাদেরকে দেখি না। আমার ব্যাচ অদম্যতে আমি ক্লাস নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। মাঝখান দিয়ে একটা দিন খালি বন্ধ দিয়েছি, অনেকে আমাকে বারবার করে বলতেছিল শুধুমাত্র বৃত্তের ক্লাসটা শুধুমাত্র বৃত্তের ক্লাসটা হচ্ছে যে তারা যাতে পারফেক্টলি শেষ করতে পারে। সো ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, কেমন আছেন দেখি বলেন। জি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার স্টুডেন্ট কোথায়? আমি একটু লেট করছি, বাট সবাই কেন লেট? এই যে 100 জন হয়ে গেছে আজকে, শুরুতে 100 জন, কোনো কথা নাই। অনেক ওয়েট করছি স্যার, আমি 10 মিনিট ওয়েট করেছি, আমি রিয়েলি সরি, আমাকে ভুল বুঝিও না। আমি 7:40-45 দিকে করে যখন ক্লাস শেষ করি, এরপরে হচ্ছে যে তোমার আমার একটু খাইতে হয়। আমি দুপুরবেলাও খাওয়া দাওয়া আজকে করিনি, আসলে আজকে বেশি বেশি রাশ ছিল। তোমরা মেবি জানো আমরা ম্যাথলেটস এর পক্ষ থেকে একটা হচ্ছে তোমার প্রতি বাৎসরিক মডেল টেস্ট শুরু হয়, যেটা চট্টগ্রাম বিভাগে আমার মনে হয় সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের এখানে আলহামদুলিল্লাহ পরীক্ষা দেয়। সো হিউজ স্টুডেন্ট, প্রায় 1000-এর মতো স্টুডেন্ট তোমার পরীক্ষা দেয় কালকে থেকে। সেই মডেল টেস্ট তোমার শুরু। সো সেই কালকে থেকে যেহেতু মডেল টেস্ট শুরু, তো মডেল টেস্টে আমাদের ব্যাপক আয়োজন, 25 জন একটা টিম ব্যাপকভাবে সবকিছু তোমার কি সামলায় একসাথে, একই ফ্লোরে একই দিনে। যদি 1000 স্টুডেন্ট পরীক্ষা আমরা নিতে হয়, বুঝতে পারতেছো কি একটা অবস্থা হবে। সো এই জন্য হিউজ একটা স্টুডেন্ট পরীক্ষা দেয়, এই জন্য আমাদের অনেক অনেক বেশি তোমার প্যারা হচ্ছে আজকে আর কালকে। সো তোমরা মন খারাপ করিও না, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু আমার অদম্য, আপনারা কেমন আছেন? আমার অদম্য তো দুর্বার গতিতে। এবং আজকে কি ড্রেস পরছি? আজকে কি পরছি? রেদওয়ান্স মেথড। ইয়েস, কোনো কথা নাই, ভালোবাসার রেদওয়ান মেথড পরে ফেলছি আজকে। সো দেখি আপনারা সব আমাকে মিস করছেন নাকি আগে বলেন দেখি। বুধবার দিন যে একটা ক্লাস নেই নাই, আপনারা সবাই কি আমার কথা মনে করছেন নাকি আমাকে ভুলে গেছেন? একটা দিন ক্লাস নেই এর জন্য কি আমাকে ভুলে যাবেন? এটা কোনো কথা? সবাই একটু জয়েন হওয়ার জন্য একটু সময় দিই, আর 1 মিনিট পরে হচ্ছে যে আমাদের ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। অনেকের কমেন্ট পড়তে পারি নাই। 130+ 147 জন হয়ে গেছে আজকে, খুব ভালো লাগতেছে। আমি বলছিলাম কি আজকে যাতে সবাই লাইভ থাকে। একটা দিন কি তোমার কি আমি এরকম পাবো না তোমাদের থেকে এতবার রিকোয়েস্ট করার পরে যে সবাই একসাথে আমরা লাইভে এসে আড্ডা হইলেও মারবো, একটু কথা হইলেও বলবো? সেটা কি হবে না? এই আশা কি আমার আশা রয়ে যাবে? এটা কোনো কথা? থ্যাংক ইউ জাহরা, থ্যাংক ইউ মাসুদ, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, সো আমরা কি মেনশন দিল না? আচ্ছা আচ্ছা, আমি মাত্র আসছি এখানে। যাক, আজকে 150+ হয়ে গেছে, কোনো কথা নেই, আজকে হইতেই হবে। ধামাকাদার হচ্ছে যে ক্লাস শুরু হবে আজকে। ম্যাজিশিয়ান এটা আমি যদি এরকম করে নিজেকে বলি না কখনো এভাবে। আর পোস্টারটা বানাই দিছি, কি করবো, পোস্টারটা দিতে হচ্ছে। প্রথম শুরুতে তো কিছু না কিছু পোস্টার লাগবেই, ঠিক আছে না? সো ওকে ওকে ওকে, 1 কোটি বছর লাইভ ক্লাস, 1 কোটি বছর পর পর লাইভ ক্লাস। এই যে কয়েকটা দিন পর লাইভ ক্লাস, এই যে 170+ হয়ে গেছে আজকে স্টুডেন্ট। আজকে 200 হবে ইনশাল্লাহ। ওয়াও, খুব ভালো লাগতেছে। কেন, আজকে তো 1000 হওয়ার কথা ছিল। আজকে সবাই কোথায়? ত্রিকোণমিতি তোমার যদি সরলরেখা বৃত্ত নাও করা থাকে, তাহলেও তুমি ত্রিকোণমিতি বুঝবা, কোনো অসুবিধা নাই। মানে ত্রিকোণমিতি হচ্ছে একদম নিউ নিউ ব্র্যান্ড নিউ চ্যাপ্টার, ব্র্যান্ড নিউ ক্লাস। মানে তুমি যদি কিচ্ছু এর আগে না করো, তাইলেও তুমি ত্রিকোণমিতি বুঝবা। ওকে, ফেভারিট চ্যাপ্টার, অনেকদিন পর স্যার। ইয়েস, ওকে 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 ওকে। জি ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। নেটওয়ার্কে কেন ডিস্টার্ব করলো একটু বুঝলাম না, যাই হোক।
নেটওয়ার্কের আসলে কিছুক্ষণ আগে ডিস্টার্ব করছিলাম, আমি এই পর্যন্ত 3বার লাইভে ঢুকেছি, কি জানি হয়ে যায় নেটওয়ার্কের, ভাই আল্লাহ জানে। ওকে 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 ওকে, নেট প্রবলেম, হ্যাঁ নেট তো প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে মেবি ঠিক হয়ে যাবে। ওকে স্যার, আজকে আপনাকে দেখে মাত্র টস খেয়ে গিয়েছি ব্যাকগ্রাউন্ড। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমরা নেটওয়ার্ক মেবি এখন ঠিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্ক মোটামুটি এখন ঠিক হয়েছে। আচ্ছা ফাইন। সো আমরা আজকে, তোমরা সবাই জানো আজকে আমরা ত্রিকোণমিতি শুরু করব। খুব ফান্ডামেন্টাল একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব বেসিক এই টপিকটার মধ্যে, মানে এই টপিকটাকে তোমার ইগনোর করার কোনো সুযোগই অ্যাকচুয়ালি আসলে নাই, বুঝছো? এই টপিককে ইগনোর করার কোনো সুযোগ নেই। আমরা এই টপিক নিয়ে খুঁটিনাটি সব কথাবার্তা বলবো, এমন এমন কথাবার্তা বলবো যেগুলো তোমরা 9-10-এ হয়তো বা পড়ছো বাট ফিল করো নাই, যেটা 9-10-এ হয়তো বা তোমাদের অনেক কিছু অর্ধেক রয়ে গেছিল, যেটা হয়তো বা তুমি নিজের মনে হয়তো বা অনেক সময় অনেক কিছু প্রশ্ন করছিলে যে এটা কেমনে হয়, এটা কেমনে হয়, এরকম অনেক অনেক অজানা প্রশ্নের আনসার, এরকম অনেক অনেক অজানা প্রশ্নের আনসার হয়তো বা তোমরা এই ইনশাল্লাহ ত্রিকোণমিতির ক্লাসগুলোতে আস্তে আস্তে পেয়ে যাবা। আচ্ছা, সো আজকে আজকে আর কোনো কথাবার্তা না বাড়াই, তোমরা ত্রিকোণমিতি লেকচার 01-এ, ত্রিকোণমিতি লেকচার 01-এ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি ফাহাদ হোসেন শোভন তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ত্রিকোণমিতির ক্লাসে। আমরা অনেক কিছু পড়বো, অনেক কথাবার্তা আছে। শুরু তো আসলে 127, ওয়াও, খুব ভালো লাগতেছে। এই তো এইটাই উদ্যম, সবাইকে লাইভ ক্লাস করতে হবে। লাইভ ক্লাসের মজাই অন্যরকম। লাইভ ক্লাসে মানে একটা ফান আছে, একটা বিনোদন আছে, লাইভ ক্লাসের একটা ব্যাপার আছে। যাই হোক, সো আসলে ত্রিকোণমিতি নিয়ে বলতে গেলে অনেক কথা, ত্রিকোণমিতি নিয়ে বলতে গেলে কথার কোনো শেষ নাই, ত্রিকোণমিতি নিয়ে বলতে গেলে তোমার অনেক 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 কথা। একদম শুরুতে যদি বলি, এই ত্রিকোণমিতি শব্দটা, এই ত্রিকোণমিতি শব্দটা আসছে কোত্থেকে? এই ত্রিকোণমিতি শব্দটা 3টা শব্দ থেকে আসছে। এই ত্রিকোণমিতি শব্দটা 3টা শব্দ থেকে আসছে। একটা হচ্ছে যে ট্রাই, একটা হচ্ছে গনিয়া, আর একটা হচ্ছে ম্যাট্রন। এই 3টা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে ট্রাই, একটা হচ্ছে গনিয়া, এবং আরেকটা হচ্ছে তোমার ম্যাট্রন। ঠিক আছে? সো ট্রাই গনিয়া ম্যাট্রন মানে আসলে ট্রাই মানে 3, গনিয়া মানে অ্যাঙ্গেল, এবং ম্যাট্রন মানে মেজারমেন্ট। ট্রাই গনিয়া ম্যাট্রন থেকে আসছে আসলে 3 অ্যাঙ্গেল মেজারমেন্ট। এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখতে এরকম, ট্রাই মানে 3, গনিয়া মানে অ্যাঙ্গেল, এবং ম্যাট্রন মানে মেজারমেন্ট। 3 অ্যাঙ্গেল মেজারমেন্ট, 3 কোণের পরিমাপ। যেহেতু বাংলাতে লেখা নাই, বাংলাতেও লিখে দিব, 3 কোণের হচ্ছে তোমার পরিমাপ। তোমরা বুঝতে পারতেছো, 3 কোণের পরিমাপ, 3টা অ্যাঙ্গেলের পরিমাপ, 3 কোণের পরিমাপ। 3 কোণ কোথায় আছে? ত্রিভুজে আছে। সো এই জন্য আসলে ত্রিকোণমিতি, 3 কোণের পরিমাপ। তোমরা কি এটা জানতা যে ট্রাইগোনিয়া ম্যাট্রন বা হচ্ছে 3 অ্যাঙ্গেল মেজারমেন্ট এখান থেকে আসছে 3 কোণের পরিমাপ, সেই 3 কোণের পরিমাপ থেকে আসছে ত্রিকোণমিতি। এখন এখন তোমরা বলতে পারো স্যার যে ত্রিকোণমিতি তো অ্যাকচুয়াল আপনার শুরু যদি হয়ে থাকে 3 কোণের পরিমাপ দিয়ে, কিন্তু পরবর্তীতে সেটা শুধু 3 কোণের মধ্যে আসলে সে সীমাবদ্ধ নাই। পরবর্তীতে আরো অনেক ব্যাপক আকার ধারণ করছে আমাদের এই অ্যাকচুয়াল ত্রিকোণমিতি, বাট তার ফান্ডামেন্টাল নামটা ওইটাই রয়ে গেছে। 3 কোণ থেকে সে আরো অনেক দূর চলে গেছে, অনেক দূর এটার ব্যাপ্তি হয়ে গেছে, কিন্তু তার যে ফান্ডামেন্টাল আগের যে নামটা, সেই নামটাকে কখনো পরিবর্তন হবে না, আর হয়ও নাই। সেটাই ত্রিকোণের 3 কোণের পরিমাপ বা ত্রিকোণমিতি, সেখান থেকে তোমার চলে আসছে। যাই হোক, আমার মনে তোমরা এটা বুঝছো। তো তোমাদের সবাইকে আজকে একটা ধামাকাদার বলছি এন্ট্রি, অলরেডি তোমার প্রায় 200 জন হয়ে গেছে। তোমাদেরকে আজকে একটা ধামাকাদার এন্ট্রি দিয়ে শুরু করব আমাদের আজকের ক্লাস। সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির ক্লাস। এবং এই যে ইয়াস, ত্রিকোণমিতি লেকচার 01 বাই ফাহাদ হোসেন শোভন। কেমন লাগলো ধামাকাদার এন্ট্রি বলো দেখি? কোনো কথা নেই, ইন্ট্রোডাকশন হবে, ইন্ট্রো হবে। লাইভ ক্লাসে ইন্ট্রোডাকশনের মাধ্যমে আজকে তোমাদের ক্লাস শুরু হবে। দেখি কোথায় তোমরা, এই যে ধামাকাদার এন্ট্রি দিয়ে যে আজকে ক্লাস শুরু হবে, কোনো কথা নেই। কি 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 কেমন লাগলো আজকে ধামাকাদার এন্ট্রি বলো দেখি?
ইয়েস, যাই হোক। ওকে 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 ওকে, আজকে অনেক অনেক অনেকজন আজকে এখানে, ইন্টারেস্টিং। ভাও, আজকে অনেকজন তোমার আজকে লাইভে, তো সবাই আসছে না, সবাইকে তো ওয়েলকাম জানাতে হবে না? আর যাদের দেখা কখনো পাওয়া যায় না, সেই ব্যক্তি বর্গরা আজকে এখানে আসছে, তো ওদেরকে তো একটা ওয়েলকাম জানাতে হবে নাকি? জি জি, ভালো আছি ভালো আছি। তো সেই ওয়েলকাম জানানোর জন্য আজকে আপনাদের জন্য এত আয়োজন। তো তাইলে ত্রিকোণমিতি তোমরা বুঝতে পারতেছো, ট্রাইগোনিয়ামেট্রন বা থ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট থেকে তোমার ত্রিকোণমিতি আসছে। এবং তোমরা যদি তোমরা যদি এই মিশরীয় পিরামিডের দিকে তাকাও, তাইলে বুঝবা এই ত্রিকোণমিতির কথা এগুলো আজকে থেকে শুরু হয় নাই, এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে। লেখা আছে এখানে খ্রিস্টপূর্ব 2000, মানে খ্রিস্টপূর্ব 2000-এর এই যে এত বিশাল সময় আগে, এত বিশাল সময় আগে তোমার এই যে পিরামিডের দিকে তাকাইলেই বোঝা যায় যে ত্রিকোণমিতির শুরুটা কিন্তু অনেক আগে থেকে হয়েছিল। এটা এত মানে মানে খুব রিসেন্টলির কোনো কথাবার্তা না, এটা অনেক আগে। স্ট্রাকচারাল জনিত ভাবে কি চমৎকার স্ট্রাকচার তোমার দেখাচ্ছে, পারফেক্ট তোমার ত্রিভুজের দারুণ দারুণ শেপ। এত হাজার হাজার বছর আগের এই স্থাপত্য গুলা আমাদেরকে বুঝিয়ে দেয় যে ত্রিকোণমিতি আজকের না, ত্রিকোণমিতি নিয়ে কাজ শুরু হয়েছিল এবং তাকে নিয়ে গবেষণা শুরু হয়েছিল অনেক আগে। খ্রিস্টপূর্ব 2000-এর দিকে স্পষ্ট তোমার বোঝা যাচ্ছে মিশরীয় পিরামিডের দিকে তাকালে যে যে তোমার কি ত্রিকোণমিতি শুরু হয়েছিল অনেক আগে থেকে। তোমরা আশা করি বুঝতে পারতেছো। কিন্তু পরবর্তীতে শুধু যে মিশরে তোমার এটা সীমাবদ্ধ ছিল তা না, ব্যাবিলনিয়নরা অনেক বেশি তোমার উন্নতি সাধন করে, সে হচ্ছে তোমার ত্রিকোণমিতিতে। ব্যাবিলনিয়নরা কি করে, ব্যাবিলনিয়নরা তোমার এই যে ব্যাবিলনীয় আর হচ্ছে মিশর, এই দুইটা জায়গায় তোমার কি ভালো উন্নতি সাধন করে। ব্যাবিলনিয়নরা কি করে, এই বৃত্তস্থ চতুর্ভুজের করণের যোগফলের মাধ্যমে, আমি আরেকবার বলি, বৃত্তস্থ চতুর্ভুজের করণের যোগফলের মাধ্যমে তারা দেখায় যে ত্রিভুজ তৈরি হয়। তুমি দেখতে পাচ্ছ ত্রিভুজগুলা, দেখতে আশা করি পাচ্ছ। মানে মিশরে অনেক আগে থেকে তোমার এই ত্রিভুজ নিয়ে কাজ শুরু হয়, এই জন্য তিন কোণের পরিমাপ নিয়ে কাজ শুরু হয়, নামের জন্য ত্রিকোণমিতি হয়। কিন্তু এর পরবর্তীতে ব্যাবিলনিয়ানরা দারুণ ভাবে কাজ করা শুরু করে এবং তারা দেখায় যে বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণের যোগফলের মাধ্যমে ত্রিভুজ গঠিত হয়। এরকম সিম্পল সিম্পল ব্যাপারগুলো, টার্মস গুলো আস্তে আস্তে আসতে থাকে তোমার, তাই তো? আচ্ছা, পরবর্তীতে আবার কি হয়, পরবর্তীতে 150 এডি, মানে 150 এডি বা এটাকে সিইও বলে, যাই হোক, 150 এই যে তোমার এই যে অর্থাৎ বিফোর ক্রাইস্টে 150 হচ্ছে টলেমি আসে। পরবর্তীতে একজন ওয়ান অফ দ্য গ্রেট ম্যাথমেটিশিয়ান হিপারকাস, এবং উনি দারুণ একজন জ্যোতির্বিদও ছিলেন। এই হিপারকাস ত্রিকোণমিতির দারুণ উন্নতি সাধন করেন এবং উনি আসলে স্পষ্ট প্রতীয়মান ত্রিকোণমিতির সারণী, স্পষ্ট প্রতীয়মান ত্রিকোণমিতির সারণী আসলে উল্লেখ করেন আমাদেরকে। এবং এই হিপারকাস, যিনি হচ্ছে যে 190 বিসি বিফোর ক্রাইস্ট এবং 120 বিসি জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন, সেই হিপারকাস তোমার এখন পর্যন্ত ওনাকে ত্রিকোণমিতির জনক বলা হয়। তোমরা কি জানো? এই যে উনি যে দারুণ ত্রিকোণমিতির উন্নতি সাধন করেন, তো ত্রিকোণমিতির জনক এজন্য আজ অব্দি ওনাকে বলা হয়। সো অনেক কাজ করছেন ওনারা। চিন্তা করতে পারতো 190 বিসি মানে কত আগের কথা, সেই সময়গুলো থেকে তোমার কি এই ত্রিকোণমিতির কাজ শুরু হয়। কিন্তু পরবর্তীতে আরেকজন আসেন টলেমি। এই যে টলেমি, তোমরা টলেমির নাম শুনছো এবং টলেমির মেবি উপপাদ্য শুনছো তোমরা। এই যে হিপারকাস, হ্যাঁ, হিপারকাসের নাম শুনছো তোমরা অনেকে। তারপর হচ্ছে তোমার, না 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 না, আমার মতো নাম পেশেন্ট, আমি তো গর্দ পাল্লা কি বলো এগুলা, আমাদের মাথার মধ্যে তো আসলে গোবর ছাড়া কিছু নাই, সত্যি কথা। আমরা কোনো কিছু আবিষ্কার করতে পারি না। আমরা জাস্ট খেলে ওনারা যে পড়াইছেন, ওনারা যে এগুলো দেখাইছেন আমাদেরকে, সেগুলো নিয়ে গবেষণা, সেগুলো নিয়ে একটু পড়ালেখা করছি, যে এটাই তো অনেক। মানে ওনাদেরকে নিয়ে পড়ে শেষ করা যাচ্ছে না। ওনারা ছিলেন বলেই, ওনারা ছিলেন বলে আজ তুমি অনেক শান্তিতে আছো। তোমার কাছে মনে হইতে পারে ওনারা ছিলেন বলে তোমরা অনেক অসুখীতে আছো, কারণ এই যে নিউটন, আইনস্টাইন থেকে শুরু করে সবাই যে যারা এত এত ম্যাথমেটিশিয়ান, এত এত বিজ্ঞানীরা অনেক অনেক কিছু আবিষ্কার করছে, তোমরা মনে হয় তোমাদের গুলো পড়ালেখা করতে হয়, এই জন্য তোমরা অনেক কষ্টে আছো। না, ওনাদের কারণেই তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হয়েছে। ওনাদের কারণেই তুমি এত সুন্দর করে ফ্যানের বাতাস খাচ্ছ, লাইট পাচ্ছ, এসির রুমের মধ্যে বসে আছো, বেঞ্চে বসে আছো, টেবিলে বসে আছো, সবকিছু। এই যে উন্নতি সাধন, আমাদের মানব সভ্যতার যে উন্নতি, সেই উন্নতির পিছনে বিশ্বাস করো শুধু ওনাদেরই অবদান আছে। ওনারা একটা সময় চিন্তা করছিল বলে আজ আমরা এত সুন্দর লিভিং ওয়ার্ল্ডে বসবাস করতে পারি। ওনারা এত সুন্দর চিন্তা ভাবনা করছিল বলে আজ আমরা এত সুন্দর
লিভিং ওয়ার্ল্ডে বসবাস করতে পারতেছি, তোমার মান, তোমার জীবনযাত্রার মান, সেটা তোমার উন্নতি হয়েছে একমাত্র ওনাদের কারণে। ওনাদেরকে অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা, তো টলেমি কিন্তু তোমার একটা কাজ করছে। পরবর্তী টলেমি, উনি প্ল্যানেটারি মোশন, উনি হচ্ছে যে প্ল্যানেটারি মোশন ব্যাখ্যা করতে গিয়ে ত্রিকোণমিতির উন্নতি সাধন করছে এবং বৃত্তস্থ চতুর্ভুজের বাহু এবং কর্ণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। বৃত্তস্থ চতুর্ভুজের বাহু এবং কর্ণের মধ্যে সম্পর্ক স্থাপন করে যেই উপপাদ্য দিছে সেটা পরবর্তীতে টলেমির উপপাদ্য নামে পরিচিত হয়েছে। ঠিক আছে, সো টলেমির উপপাদ্য, এটা অনেকে পি একটা এটা উজ্জ থাকে, টলেমি বলে, এটাকে কিছু করে নাই, কিন্তু পি একটা আছে ওনার নামে। ঠিক আছে, সো এই টলেমির পরবর্তীতে আরো আসলে অনেক অনেক দারুণ দারুণ কাজ করা হয়েছে এই ত্রিকোণমিতি নিয়ে। তোমরা কি সবাই বো অ্যান্ড অ্যারো দেখছো? এই যে তোমার মানে আমরা যে বো অ্যান্ড অ্যারো মানে তীর ধনুক, আমরা যে তীর নিক্ষেপ করি ধনুকের মাধ্যমে এবং ধরি আমরা, সেই তীর ধনুকের অনেক কিন্তু একটা সময় মানুষকে তীর ধনুক দিয়ে কিন্তু তোমার অস্ত্র শস্ত্র ব্যবহার করতো তারা, এবং এই ব্যাপারগুলো থেকে তারা দিন রাত তীর ধনুক নিয়েই থাকতো এবং তাদের মেইন অস্ত্র ছিল এটা, শিকার করতে হতো তাদেরকে, তাই না? এই জন্য এই তীর ধনুকের অ্যাঙ্গেল মেজারমেন্ট কিন্তু অনেক বেশি তোমার কাজে লাগতো মানুষদের। সো ওইগুলো থেকে উন্নতি সাধন করতে গিয়ে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো এখন। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে একটা মানুষ এরকম করে তীর নিক্ষেপ করতেছে এবং তীর নিক্ষেপ করতেছে। এই যে দেখো একটা বৃত্তের মতন একটা অবস্থান তৈরি হয়েছে। এই যে দেখো তার ধনুকটা, এই যে তার ধনুক, হ্যাঁ, এবং সে তোমার এই যে তীর নিক্ষেপ করতেছে, কি চমৎকার। এবং তোমার কি মনে হয় না এটাই হচ্ছে ধরো কোন একটা সেন্টার হবে? তোমরা কি বুঝতে পারতেছো? এই যে কাইন্ড অফ এরকমই কোথাও কোন একটা জায়গায়, আমি একটা কালার দিয়ে দেখাই, এরকমই কোন একটা জায়গায় কিন্তু বৃত্তের সেন্টারটা হবে, মেবি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, সো আমরা যদি এখানে এই জিনিসটা আঁকি, তোমার কি মনে হয় না এটাই হচ্ছে তোমার ব্যাসার্ধ হবে? এবং আমি আরেকটা কালার দিয়ে আসলে লিখতে পারি এটা 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 দেখো, আমি লাল কালারই দিলাম। দেখো তোমরা কি বৃত্তের ব্যাসার্ধ রাশিকে তোমরা দেখতে পাচ্ছ? ঠিক আছে, এই যে তীর, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবং এবং এখানে একটা পারফেক্ট আসলে বৃত্তাকার একটা শেপ তৈরি হয়। কত অ্যাঙ্গেলে ছুড়লে, কত মেজারমেন্টে ছুড়লে সবচেয়ে বেশি দূরত্বে যাবে, সবচেয়ে সুন্দরভাবে আঘাত করবে, তারা কিন্তু এগুলো নিয়ে তোমার অনেক ক্যালকুলেশন করতো। এখান থেকে কিন্তু অনেক ত্রিকোণমিতি উৎপন্ন হয়েছে। এবং তোমরা যদি এটাও দেখতে পারো, আমরা যদি এই যে দেখো এখানে যদি এই যে তীরের, এই ধনুকের, এই যে এটার সমান্তরালে এটা আঁকি, মেবি তোমরা একটু দেখতে পাচ্ছ, এবং এই যে এটার সমান্তরালে যদি আমরা এরকম কিছু একটা আঁকি, এখানে দেখতে পাচ্ছ তোমরা। সো সো এই যে দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, এবং কালার আমি ডেফিনেটলি অন্য একটা দিতে পারবো, এই যে ইয়েলো কালার আমি একটা দিলাম, এবং এই যে দেখো এখানে এটাকেও কালার আমি ইয়েলো দিলাম, এটাকেও কালার আমি ইয়েলো দিলাম, তুমি দেখতে পাচ্ছ? সো তোমরা কি জানো এই যে ইয়েলো কালার যেটা দেখা যাচ্ছে, এটাই জ্যা না? এটা কি বলে, এটাকে জ্যা বলে না? আমরা তো সবাই জানি, যদি তোমার বৃত্তের পরিধির দুই প্রান্ত এরকম যুক্ত হয় কিন্তু সেটা যদি ব্যাস না হয়, যদি যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটাকে ব্যাস বলে। পরিধির দুই প্রান্তের যোগফল যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে ব্যাস বলে। কিন্তু ব্যাস ব্যতীত যদি কেউ থেকে থাকে এবং পরিধির মধ্যে যদি যুক্ত হয় তাকে বলে কি? জ্যা বলে, আমরা সবাই জানি। এবং তোমরা কি এখানে দেখতে পাচ্ছ এই অর্ধেক, এই অংশটাকে যদি আমরা বাদ দিই বা এটাকেও নিতে পারবো, তাহলে এখানে তোমার একটা ত্রিভুজ যে তৈরি হয়, কত সুন্দর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে না? স্পষ্ট দেখা যাচ্ছে না? এবং এই ত্রিভুজগুলোকে নিয়ে একটা সময় কাজ করা হইতো অনেক, জানো তোমরা? আচ্ছা, কি কাজ করো আমি তোমাদেরকে বলতেছি। তোমরা চিন্তা করো, এটাই তো বৃত্তের, কি বলে এটাকে, বৃত্তের ব্যাসার্ধ বলে না? এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ যদি 1 একক হয়, কত একক? 1 একক। মানে এই আর এর মান যদি তোমার 1 হয়, মানে মানে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা যদি আমরা বৃত্ত কল্পনা করি, দেখছো আবারও বৃত্ত চলে আসছে নাই? আসছে তো। যদিও তোমাদের একদম বৃত্তর ফান্ডামেন্টাল বেসিক এগুলো তো জানা আছে, ব্যাসার্ধ কাকে বলে, ব্যাস কাকে বলে, জ্যা কাকে বলে, বৃত্ত আঁকা করে পড়তে হবে না ত্রিকোণমিতি জানতে হইলে। কিন্তু বুঝতে পারতেছো, এই ব্যাসার্ধের মান যদি তোমার 1 একক হয়, তখন একটা সময় সংস্কৃতে আর্যভট্ট নামে একজন ছিলেন, যার হিন্দি নাম ছিল আরিয়াভাটা। ওনাকে বাংলাতে বলা হইতো আর্যভট্ট, বলা হয় এখনো আর্যভট্ট। সো এই আর্যভট্ট, এই যে দেখো এই যে অংশটা আছে না, এটাকে সংস্কৃতে উনি আসলে একটা নামকরণ দেন, যেটা নাম হচ্ছে জ্যা। এবং পুরোটাকে হচ্ছে যে পরবর্তীতে জ্যা বলা হয়, কিন্তু এই যে অর্ধেক এই অংশটাকে উনি জ্যা বলেন। জানো, মনোযোগ দিও, তোমার এই চিত্রটা দেখলে তোমরা আরো পারফেক্টলি বুঝতে পারবা। এই চিত্রটার দিকে একটু দেখো, এই যে ব্যাসার্ধ,
এই ব্যাসার্ধ সেটা কত, সেটা হচ্ছে আর এর মান 1। এটা খুব ছোট করে এখানে লেখা আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আর এর মান কত দেয়া আছে, 1 দেয়া আছে। আমি আমি চাইলে একটু বড় করে লিখতে পারবো আসলে, আর ইকুয়াল টু এখানে হচ্ছে 1। তো তাহলে 1 একক ব্যাসার্ধ, ঠিক আছে। সো তাহলে বুঝতে পারতেছো এটাও ব্যাসার্ধ 1 এককই হবে। যাই হোক, সো এই যে লম্ব যেটা দেখতে পাচ্ছ তোমরা, আর ত্রিভুজও ডেফিনেটলি দেখা যাচ্ছে, এই যে লম্বটা সেটা ইংরেজিতে এটাকে বলা হয় বো স্ট্রিং, বুঝছো? ওই যে তীর ধনুকের যে তোমার যেটা তারটা আছে, এই তারই এটা, ঠিক আছে। সো এইটাকে বলা হয় বো স্ট্রিং, যেটার হিন্দি প্রতিশব্দ, মানে হিন্দিতে যদি তুমি, হিন্দিতে না অ্যাকচুয়ালি সংস্কৃতে, সংস্কৃতে তুমি যদি এটাকে আহ ডাব করো, মানে হচ্ছে যেটা অনুবাদ করো, তাহলে সেটা হবে জিয়া। দেখো ছোট্ট করে লেখা আছে, এবং হিন্দিতেও এখানে লেখা আছে। তোমরা মেবি একটু যদি জুম ইন করো তাহলে মেবি দেখতে পারবা সে JYA, এটাকে জিয়া বলা হয়েছে সংস্কৃতে, বুঝছো? তোমরা চিন্তাই করতে পারবা না কোত্থেকে কোথায় যাচ্ছে। তো তাইলে এটার ব্যাসার্ধ কত, 1 একক। তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ, খুব ফাইন। এখানে একটা কোণের কথা বলা হচ্ছে, কিন্তু এই কোণটাকে তুমি যদি থিটার নাম ব্যাখ্যা করো বলতে পারো, কোনো অসুবিধা নাই। তো তাহলে এই যে লম্ব, এই লম্বকে বলা হচ্ছে বো স্ট্রিং, বা এটার সংস্কৃত অনুবাদ হচ্ছে তোমার জ্যা। সেই অনুবাদ, এই জ্যা, এই লম্ব, এই জ্যা, এই লম্ব পরবর্তীতে যখন আরব দেশে এটাকে অনুবাদ করা হইলো, তখন হইলো নাম কি জানো, জাইব। নাম হইলো কি, জাইব। এই যে এরকম জাইব, ঠিক আছে। এই জাইব নাম থেকে আরবরা যখন অনুবাদ করলো জাইব, এই জাইব নাম থেকে অ্যারাবিকরা প্রথমে জিবা নাম বলছে, তারপরে এটার একটা যে করাপ্টেড ট্রান্সলেশন হয়েছে আরবেই, সেটার নাম হয়েছে জাইব। প্রথমে নাম দিয়েছে জিবা, সেই জিবা থেকে আসছে তোমার জাইব, করাপ্টেড। সেই জাইবকে যখন ল্যাটিনরা প্রায় 1100 সিইতে, 1100-তে যখন তোমার সিইতে তোমার যখন এটাকে অনুবাদ করছে, এটার নাম আসছে সাইনাস। মানে প্রথমে সংস্কৃতে 500 সিইতে, সি মানে হচ্ছে কমনেরা, কমনেরা মানে হচ্ছে তোমার, আজকে তো তোমার 2025 সি, তো চিন্তা করতে পারো তখন 500 সি, ঠিক আছে। মানে আজ যদি 2025 হয়, সেটাকে 2025 সিই বলে, যেটাকে 2025 কমন এরা বলে, কমন এরা। আর 500 সি তো বুঝছো, মানে 2000, আজকে 2025 হলে 500 সি কত আগে, প্রায় 2000 বছর আগে, 2000 না, আরো 1500 বছর আগে। সো এই সংস্কৃতে এটাকে নাম দেওয়া হয়েছে তোমার জিয়া। সেটাকে অ্যারাবিকরা যখন তোমার 800 সিইতে অনুবাদ করলো, সেটা হলো জিবা। সেটার একটা করাপ্টেড একটা ট্রান্সলেশন হইলো, নাম হচ্ছে জাইব। সে জাইব থেকে ল্যাটিনরা তোমার অনুবাদ করলো, নাম হইলো সাইনাস। তোমরা কি জানো এই সাইনাস মানে কি? এই সাইনাস থেকেই, এই সাইনাস থেকেই আসছে তোমাদের ঐতিহাসিক সাইন, সাইন কস ট্যান কস সেক কোসেক। মানে দেখো, দেখো, বলতে পারো তোমরা জিবা বা জাইব এগুলোর মানে কি? জাইব মানে আসলে, জিবা মানে আসলে গহ্বর। গহ্বর মানে, মানে ধরো একটা যদি আমি, দেখো এই যে আমি যে যে একটা তীর ধনুক নিয়ে চিন্তা করলাম, সো তাইলে এখানে, এখানে একটা আসলে খাদের মতো তৈরি হয়েছে না? খাদ মানে একটা গর্ত টাইপের মতো তৈরি হয়েছে। সেই গর্ত থেকে, সেই গর্ত থেকে আমরা আরেকটা ত্রিভুজের মতো কোন একটা শেপ পাইছি, সেইটাকে অনুবাদ করে জিবা, জাইব আর সাইনাস, ইভেনচুয়ালি এখন পর্যন্ত আমরা নাকে যদি সমস্যা হয়, নাকে যদি সমস্যা হয় আমরা সাইনাসের প্রবলেম বলি। সাইনাসের প্রবলেম বলি কেন জানো? কারণ নাকের মধ্যে ছোট ছোট অনেক গহ্বর হয়ে যায়। সেই গহ্বর হয়ে গেলে আমাদের নিঃশ্বাস নিতে, আমাদের নাকের মধ্যে পলিপ থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা হয়, সেটাকে আমরা সাইনাসের প্রবলেম বলি। সেই সাইনাস মানে গহ্বর, সেই গহ্বর থেকেই বিশ্বাস করবো আমাদের যে সাইন কস ট্যান কট সেক কোসেকের সাইন আসছে। দেখো কোত্থেকে ইনফরমেশন কোথায় যায়, তোমরা কি বুঝতেছো? কোত্থেকে ইনফরমেশন কোথায় যায়? সেই সাইনাস থেকে অ্যাকচুয়ালি আমাদের সাইন আসছে। এবং এবং তুমি যে লম্ব দেখতে পাচ্ছ, তোমরা কি জানো এটাই যে সাইন? সাইন কস ট্যান কট সেক কোসেকের সাইন যে এটাই। তুমি বলতে পারো কেমনে? দেখো আমরা নর্মালি কি জানি? আমরা নর্মালি জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, জানি না আমরা? জানি। সো তাইলে আমাকে বলতে পারবা, আমাকে বলতে পারবা, আচ্ছা সাইনাস থেকে সাইনাস সেটা বলে দিলাম, আর লম্ব দেখে আমাকে বলো এটাই লম্ব না, আর এটাই অতিভুজ না? সো অতিভুজের মান কত? কিছুক্ষণ আগে বলছিলাম অতিভুজের মান 1 একক ব্যাসার্ধ, মানে আর এর মান 1। সো তাহলে অতিভুজের মান যদি 1 হয়, অতিভুজের মান যদি 1 হয়, উপরে কি আছে? লম্ব আছে, ঠিক আছে না? তাহলে লম্ব বাই 1 মানে সাইন, মানে সাইন। তাহলে সাইন এখানে তো ডেফিনেটলি সাইনের সাথে
সরি, এখানে তো ডেফিনেটলি সাইনের সাথে যদি আমি একটা মধ্যবর্তী কোণের কথা চিন্তা করি, এই যে মধ্যবর্তী কোণ, এই কোণটা যদি থিটা হয়, সো তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ওয়ান, মানে লম্ব, মানে লম্ব ইকুয়াল টুই হচ্ছে সাইন থিটা, লম্ব ইকুয়াল টু সাইন থিটা। এই যে লম্ব, এটাই তো সাইন, তাইলে বুঝছো, মানে লম্বের মান যেটা, সাইন থিটার মান সেটাই। তোমরা কি বুঝতে পারতেছো? এবং এবং এটাকে কি বলা হয়েছে সংস্কৃতে? জ্যা। এটাকে বলা হয়েছে যা। আর যেটা তুমি ভূমি, সেটার একটা নাম আছে, সেটারও সংস্কৃত নাম দিয়েছিল কোজ্যা। একটা হচ্ছে যে জ্যা, আর একটা হচ্ছে কোজ্যা। এবং ওই কো থেকে, মানে এগুলো সংস্কৃত শব্দ, জ্যা এবং কোজ্যা, সেই কো থেকে কি যেন আসছে জানো? একটা যদি সাইন হয়, আসছে কোসাইন। মানে কোসাইন মানে কি জানো? কস। কোসাইন মানে কি? কোসাইন মানে হচ্ছে কস। তোমরা কি কিছু বুঝতে পারতেছো? এবং এটাই আসলে কোসাইন। এবং এটা লেখা আছে ছোট্ট করে যে কো যে সংস্কৃত লেখা আছে, তোমরা আবার জুম ইন করলে বুঝবা। এবং এটা হচ্ছে যে কোসাইন। সো তাইলে কোসাইন কি মানে সাইনাস, মানে সাইন, SINE, এটা হচ্ছে SINE। সেখানে পরবর্তীতে ইংরেজিতে যখন তোমার কি অনুবাদ হয়েছে, তখন SINE সাইন। আমরা তো পুরো ইটার লিখি না, আমরা জাস্ট SIN পর্যন্ত লিখি। আর কোসাইন কিন্তু আমরা কখনো বলি না, কিন্তু এটাকে কোসাইনকে আমরা জাস্ট কস বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কোসাইন। সো তাহলে এই যে কস, কস মানে আমরা কি জানি? কস থিটা। কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে না? সো তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি অতিভুজ, অতিভুজের মান তুমি কিন্তু জানো, অতিভুজের মান হচ্ছে 1। সো অতিভুজের মান হচ্ছে 1। সো তাহলে এখান থেকে বলা যাবে না ভূমি যেটা কস থিটাই সেটা, ভূমি যেটা কস থিটা সেটা। এই জন্যই তোমার এই যে এটাকে বলা হচ্ছে তোমার কোসাইন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কোসাইন, এবং এটাকে বলা হচ্ছে তোমার কি সাইন। তাহলে এই যে লম্ব, এই লম্ব মানে সাইন। আর এই যে এই দুইজন কিন্তু এগুলো পরবর্তীতে আবিষ্কার করছেন। এই যে পরবর্তীতে আবিষ্কার করলেন, এই আবিষ্কারগুলো কেমনে কেমনে হচ্ছিল? সবচেয়ে বেশি তোমার কাজ হয়েছে কি জানো? সমকোণী ত্রিভুজ নিয়ে। এটা খুবই দারুণ একটা জিনিস। সমকোণী ত্রিভুজ একটা অসাধারণ জিনিস, সত্যি কথা। মেবি তোমরা এগুলো বুঝছো, তোমরা বুঝতে পারছো। আজকে হচ্ছে একটা ফান্ডামেন্টাল বেসিকের ক্লাস, আজকে হচ্ছে তোমার ত্রিকোণমিতির আদি ইতিহাসের ক্লাস, আজকে হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস, অনেক বইয়ের পড়ারও ক্লাস আছে। আমরা সবকিছু ডিটেলস বলবো। তোমরা যখন পড়ানো হবে তখন কোনো কথা বলবা না, তোমরা যখন পড়ানো হবে তখন কোনো কথা বলবা না। তোমাদেরকে মানা করছি। নেট প্রবলেম স্যার, ক্লাস আটকে আছে, শিট। কেন এরকম হচ্ছে? কেন 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 এরকম তো না হইলো তো। চাপা বললেন নতুনদের ভিড়ে মোটেও চাপা পড়ে নাই পুরনোরা। সবাইকে আমি দেখতেছি, এই যে হিরু মিয়া, জানাতুল নাইমা, তনি দেবনাথ, মাহফুজা খাতুন, সবাই তো আছে এখানে। আখি, জোস। আচ্ছা, এখন তো মেবি নেট আবার ঠিক হয়েছে নাকি? এখন নেট ঠিক হয় নাই? আহ দেখি তোমরা ঠিক আছে নাকি? হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এখন দেখো তো ঠিক আছে নাকি? আল্লাহ, নেটটা কেন এরকম আজকে ডিস্টার্ব করতেছে, শেট। দেখি এখন দেখো। আচ্ছা, আমার মনে হচ্ছে এখন একটু ঠিক হয়েছে। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, একটা জিনিস সুন্দরভাবে, একটা জিনিস এত সুন্দর করে তোমার সবকিছু গুছাই আনছি যে আজকে তোমাদেরকে পড়াবো। এত প্রবলেম কেন করতেছে, সেট। এখন ঠিক আছে, আমাকে বলো তো। আমার তো মনে হয় এখন ঠিক থাকার কথা। দেখছো? আরে এত কষ্ট করে, এত সুন্দর করে সবকিছু পড়াইলাম, খুব খুব কষ্ট লাগতেছে। আহ নেটওয়ার্ক করতেছে না। এখন ঠিক আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। ওকে 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 ওকে। তোমরা প্লিজ ভুল বুঝিও না, কি করব আমি আসলে। হাত, নেটের উপর তো আমার কোনো হাত নাই আসলে। তা এখন আমি তোমাদেরকে জাস্ট খালি একটু হালকা আমি রিভিউর একটা কথাবার্তা বলি। আমি তোমাদেরকে বুঝাইতে পারছি আসলে, আশা করি। ট্রাইগোনিওমেট্রন থেকে, তোমার থ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট থেকে, তিন কোণের পরিমাপ থেকে আমাদের আসছে ত্রিকোণমিতি। তিন কোণের পরিমাপ, ত্রিকোণমিতি, ঠিক আছে? ট্রাইগোনিওমেট্রন। এরপরে তোমার অনেক আগে থেকে যখন তুমি পিরামিড দেখবা, তখনই বুঝবা যে অনেক আগে থেকে ত্রিকোণমিতির এই কাজগুলো আসলে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল। এবং সর্বপ্রথম এটা ত্রিভুজ নিয়ে কাজ করে, কিন্তু পরবর্তীতে ত্রিভুজ থেকে শুরু করে আর অনেক কিছুতে তোমার কি শেষ পর্যন্ত গেছে। সো একটা সময় মিশরে এবং ব্যাবিলনে তোমার প্রচুর ত্রিকোণমিতি নিয়ে কাজ হয়।
বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণের যোগফলের মাধ্যমে যে ত্রিভুজ তৈরি হয়, সেটা তোমার একটা সময় ব্যাবিলনিয়ানরা তোমার সেটা আমাদেরকে দেখায়। এবং পরবর্তীতে যখন হিপারকাস আসে, হিপারকাসকে তোমার ত্রিকোণমিতির জনক বলা হয়। এবং হিপারকাস তোমার একজন অ্যাস্ট্রোনমার ছিলেন, এবং এই অ্যাস্ট্রোনমার উনি ওই যে চন্দ্র সূর্যের অনেক কিছু খুঁজতে গিয়ে সেখানে অনেক ধরনের ত্রিকোণমিতিক স্পষ্ট প্রতীয়মান ত্রিকোণমিতির একটা তালিকা প্রকাশ করেন। এর পরবর্তীতে তোমার টলেমি আসে, যেটা টলেমির উপপাদ্য। টলেমির উপপাদ্যতেও তিনি বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে কাজ করেন, যাই হোক বাহু নিয়ে কাজ করেন। পরবর্তীতে টলেমির পরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, বো এন্ড অ্যারোর ব্যাপারটা, মানে তীর ধনুকের ব্যাপারটা। তীর ধনুকের ব্যাপারটাতে দেখা যাচ্ছে এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আর এর মান 1 হয়, মানে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট, 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট যদি কোনো আমরা এরকম বৃত্ত চিন্তা করি, এবং দেখো কি সুন্দর প্রত্যেকটা অ্যারো, তারপর হচ্ছে যে বৃত্তের ধনুকের যে বৃত্তের একটা শেপ, সবকিছু এখান থেকে তোমার কি আসে। এবং একটা সময় যেহেতু মানুষ তীর ধনুক নিয়ে বেশি কথাবার্তা বলতো এবং বেশি কাজ করতো, শিকার করতো, এই জন্য তাদের এইসব মেজারমেন্ট গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো ওইখান থেকে তোমার ত্রিকোণমিতির অনেক কিছু সূত্রপাত হয়। পরবর্তী দেখা গেল এই যে অর্ধেক, এটা হচ্ছে কিন্তু অর্ধজ্যা। এই অর্ধজ্যাকে সংস্কৃতে নাম দেওয়া হইলো জ্যা, ঠিক আছে। সেই জ্যার ইংরেজি আসলে অ্যাকচুয়ালি বো স্ট্রিং, বো স্ট্রিং, ঠিক আছে। এবং মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার থিটা। এবং স্পষ্ট এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল, যেখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। সো এই যে লম্ব, এই লম্ব আসলে সাইনের মান, আর এই যে ভূমি এটা হচ্ছে আসলে কোসাইন বা কসের মান। সো এই লম্ব কিভাবে তৈরি আমরা জানি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান হচ্ছে তোমার এই যে দেখা যাচ্ছে অতিভুজের মান হচ্ছে 1, কারণ ব্যাসার্ধ 1। তো তাহলে লম্ব ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, এবং সেই লম্ব হচ্ছে সাইন থিটা। কিন্তু প্রশ্ন হচ্ছে অনুবাদটা কিভাবে হয়। প্রথমে তোমার সংস্কৃতে তোমার অনুবাদ হয় আর্যভট্ট বা আর্যভট্ট, উনি হচ্ছে আর্যভট্ট, উনি হচ্ছে যে কিভাবে অনুবাদ করেন সংস্কৃতে বলেন যে জিয়া, সেটা তোমার আরবরা করে জিবা। সেই আরবদের থেকে তারপর আবার কিছু মিসলিড হয়ে তোমার জাইব হয়। জাইব হচ্ছে তোমার থেকে হয় সাইনাস, ল্যাটিনরা করে সাইনাস, সেই সাইনাস থেকে চলে আসে তোমার সাইন, সাইন কস ট্যান কট সেক কোসেকের সাইন এভাবে আসে। এবং একটাকে লম্বটাকে বলা হয় তোমার জ্যা বা সাইন, এবং কোজে, কোজে বলা হচ্ছে তোমার ভূমিটাকে, সেই ভূমিটা কোজে থেকে পরবর্তী আসছে কোসাইন, কোসাইনকে আমরা বলি আসলে কস। এবং মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে কোসাইন বা কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 1। তো তাহলে অতিভুজের মান যদি 1 বসাই দিই, তাহলে ভূমির মানই হচ্ছে কস থিটা। তো তাহলে এই যে ভূমি সেটা হচ্ছে কোসাইন, তাহলে লম্ব সাইন, ভূমি কোসাইন। তো সেখান থেকে আসতেছে তোমার এই ব্যাপারগুলা, সাইন কস ট্যান কট সেক কোসেক। পরবর্তীতে আরো দুইজন ম্যাথমেটিশিয়ান, একজন হচ্ছে মুসা আল খোয়ারেজমি, আরেকজন হচ্ছে আবু আল বাফাবুজ্জেনি। ওনারা তোমার ট্যান থিটা, ট্যান কট সেক কোসেক এগুলো তোমার আবিষ্কার করেন। সো একটা পর একটা তোমার উন্নতি সাধন হয়। আই হোপ তোমরা ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারছো। নেটওয়ার্ক ইস্যুর কারণে যদি তোমরা ঠিকভাবে না বুঝে থাকো, এর জন্য আমি পুরো ব্যাপারটা আরেকবার রিপিট করলাম। আমি কেন আজকে এত নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে আমার খুবই 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 বিরক্ত লাগতেছে লিটারেলি, মানে আসলে তোমাদেরকে আমি বুঝাতে পারবো না যে আমার কি পরিমাণ বিরক্ত লাগতেছে জিনিসটা, নেটওয়ার্কের ব্যাপারগুলা। আচ্ছা ঠিক আছে, ওকে। নেট কেন ডিস্টার্ব করতেছে আমি সিরিয়াসলি জানি না আসলে। আমি মানে এটা আমার খুবই দুঃখ লাগতেছে, একদম লিটারেলি আমার দুঃখই লাগতেছে ব্যাপারটা। স্লাইড গুলো হচ্ছে যে বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি স্লাইড গুলো তো দিয়ে দিব। তারিখে একদম নেটওয়ার্কের উপর আমার কোনো হাত আছে? আমার বলো, নেটওয়ার্কের উপর কি আমার কোনো হাত আছে? কেন নেটওয়ার্কটা ডিস্টার্ব করবে? নেটওয়ার্কটা ডিস্টার্ব না করলে পারতো না জিনিসটা? আমি আর কি করবো তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, এখন কি করবো আর, তোমরা একটু কষ্ট করে মেনটেন করার ট্রাই করো। আহ নেটকে বকা দিলে যদি নেটটা ঠিক হয়ে যেত তাহলে তো হইতোই। আচ্ছা তোমরা একটু আমাকে বলবা এখানে কি তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ নাকি? তোমরা কি এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ? তোমরা কি চিনো এই যে দুইটা ছবি কার? তোমরা কি জানো যে এই দুইটা ছবি কার? অবশ্যই জানো, অনেকে জানবে, 100% জানবে। দেখি তোমরা আনসার দাও দেখি, এই দুইটা ছবি কার দেখি, কে বলতে পারবা? না না, ক্লাস অফ রাখার কোনো সুযোগই নাই এখানে। 200+ লাইভ করতেছে এই জন্য জেলাস ফিল করতেছে না। প্লিজ একটু কষ্ট করে মনোযোগ দাও, তোমাদেরকে তো বলছি। তোমরা এটা যখন লাইভটা শেষ হবে দেখবে পুরো ক্লাসটা আবার মোটামুটি ঠিকই থাকবে, একটু হয়তো ডিস্টার্ব করবে আর কি। এখন ডিস্টার্ব করতেছে। আচ্ছা
তাও অবস্থা তো সিফ, তুমি আজকে ফার্স্ট লাইভ ক্লাস করতেছো, তার মানে এটা না যে আমাদের সবসময় ডিস্টার্ব হয়। তোমরা তো রেকর্ড ক্লাস করো, কোনো কোনো সময় ডিস্টার্ব হইতে পারে। একটু মন খারাপ করিও না, ঠিক আছে? কষ্ট করো, একটু কষ্ট করে থাকো আমার সাথে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে দুইজনকে দেখা যাচ্ছে। কেউ চিনলেই যে পায়েল আনসার দিয়ে দিয়েছে হ্যারি পটার। হ্যারি পটার তো তোমার যে কেউ চিনে, হ্যারি পটার তো চেনার কথা, ঠিক আছে না? হ্যাঁ চিনি স্যার, এই যে হ্যারি পটার। ফাইন। হ্যারি পটার তো খুব ফেমাস একটা ক্যারেক্টার, তাই না? আচ্ছা, তো এখানে তোমরা দুইজনের ছবি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ না এখানে? ছবি তো একটাই, কিন্তু এটা বলতে পারো যে স্যার যে একটা ছবি একটু বড় আর একটা ছবি একটু ছোট, কিন্তু দনোজন একই। এই ছবি দুইটাকে তুমি যদি দেখো, তাহলে তোমরা কি বলতে পারবে এই ছবিদেরকে চিনতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? এই ছবিগুলোকে কিন্তু চিনতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ দোনোটার ছবি একই। এরকম তুমি তোমার ছবি নিয়েও চিন্তা করতে পারো। ধরো একটা বিশাল তুমি 8 বা 10 সাইজের নিজের তোমার একটা ছবি নিলা, সেই ছবিরই আর একটা ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি নিলা। তো একই ছবি হচ্ছে তোমার কি আহ একই ছবি হচ্ছে তোমার আজকে যত সমস্যা, রে আজকে যত সমস্যা আসলে আমি কি বলবো তোমাদেরকে। দেখি আমি একটা লাস্ট আমাকে সুযোগ দাও, আমি দেখি কি করতে পারি। দেখি লাস্ট একটাবার আমাকে সুযোগ দাও, দেখি। দেখি আমাকে এবার দেখতে পাচ্ছ নাকি, আমাকে নেটওয়ার্ক ঠিক আছে নাকি আমাকে একটু বলবা তো। আচ্ছা, ওকে 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 ওকে। এখন আমি বললাম তো আমি রিলি সরি, আসলে নেটওয়ার্ক আজকে এত এত পেন যে দিচ্ছে আল্লাহ আমাকে, আমি খুব বেশি বিরক্ত হয়ে গেছি এই নেটওয়ার্কের কারণে। আচ্ছা, সো ফাইন, আমি আর কথা না বলি, নতুনরা আজকে অনেক মন খারাপ করে ফেলবে। শেট। আচ্ছা ঠিক আছে, আমার এখানে কিছু দেখা যাচ্ছিল না, এর জন্য ফাইন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার এই যে দুইজনের ছবি, দুইজন মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দুইজন না, এটা একজনই। তো তুমিও তোমার একই ছবি, একটা বিশাল সাইজের একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে তুমি এভাবে চিন্তা করতে পারো। যদি তুমি যদি এটা কাউকে তোমার দেখাও, তাহলে বড় হোক ছোট হোক, তোমাকে কি চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা? অসুবিধা হবে না। মানে এখানেও দুইটা ছবি যে সেম, একদম এক, একদম এক ছবি, এটা চিন্তা কারো কোনো অসুবিধা হবে না। তো প্রশ্ন হচ্ছে কেন অসুবিধা হবে না? হবে না এই কারণে, কারণ এই ছবির প্রত্যেকটা জিনিসের অনুপাতের সাথে এই ছবিরও প্রত্যেকটা জিনিসের অনুপাত সমান। তো আমরা একটা কথা বলতে পারি এখানে যে অনুপাত সমান, অনুপাত সমান, অনুপাতের মধ্যে কোনো ধরনের চেঞ্জ নাই। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল একটা কথা। তো অনুপাত যদি তোমার সমান হয়, অনুপাত যদি সমান হয়, তাহলে actually কিসের অনুপাত সমান? এই যে এত বড় নাক, এই যে ছোট্ট একটা নাক, এই যে তোমার বড় চোখ, এই যে ছোট চোখ, এই যে পুরো মুখমণ্ডল, এই যে বড় মুখমণ্ডল, মানে সবকিছুর সাথে সবকিছুর অনুপাত যখন সদৃশ, অনুপাত সমান, বা সুন্দর একটা কথা আমি বলে ফেলছি অলরেডি, অনুপাত যখন সদৃশ, অনুপাত যখন সদৃশ তখন আসলে এই দুইটা ছবি একই। এই দুইটা ছবি একই, আমরা চিৎকার করে হচ্ছে যে আমরা বলে তীব্র কণ্ঠে বা দীপ্র কণ্ঠে আমরা হচ্ছে যে চিৎকার করে ঘোষণা দিতেই পারি যে দোনোটা ছবি একই, কারণ তাদের অনুপাত সদৃশ। এখন এখন ছবির বেলায় তো এটা বুঝলাম আমি, কিন্তু আমি যদি তোমাদেরকে বলি সমকোণী ত্রিভুজের কথা। এখন ধরো এই যে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এই দুইটা সমকোণী ত্রিভুজের একটা ত্রিভুজকে আমরা একটু ছোট করে দিই, ঠিক আছে, আর একটা ত্রিভুজকে আমরা একটা বড় রাখলাম। তো এটার মান দিলাম এ, এটার মান দিলাম বি, এটার মান দিলাম সি, এটার নাম দিলাম এ প্রাইম, এটার নাম দিলাম বি প্রাইম, এটার নাম দিলাম সি প্রাইম। তো এই যে এবিসি আর এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এই দুইটা ত্রিভুজ যে আমি যদি বলতে চাই সদৃশ, তাহলে কেমনে বলতে পারবো? তাকে অন্যান্য অনেক ত্রিভুজ আছে, অন্যান্য অনেক ত্রিভুজ আছে, কিন্তু এই সমকোণী ত্রিভুজ একটু এক্সেপশনাল। সমকোণী ত্রিভুজে বেশি কিছু লাগে না, তোমরা জানো আমি কি বলতেছি, মনোযোগ দাও। কেউ আর কোনো কমেন্ট করবা না এখন, প্লিজ কেউ আর কোনো কমেন্ট করবা না। হাজার হাজার ক্যাটাগরির বিষম ত্রিভুজ, তারপর হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, অনেক অনেক ত্রিভুজ আছে, কিন্তু এই সমকোণী ত্রিভুজ একটু এক্সেপশনাল। যদি দুইটা ত্রিভুজ সদৃশ আমি বলতে চাই, তাহলে আসলে ত্রিভুজের তো আর চোখ, নাক, মুখ, কান এগুলা নাই, ত্রিভুজের শুধু আছে বাহু। ত্রিভুজের আছে কি বাহু। যদি দুইটা ত্রিভুজের বাহুর অনুপাত সমান হয়,
যদি তৃতীয় ত্রিভুজের বাহুর অনুপাত সমান হয়, যেমন এই বাহু হচ্ছে এবি এবং এটা কি এ প্রাইম বি প্রাইম, এবং এই বাহু হচ্ছে বি সি, এটা হচ্ছে কি বি প্রাইম সি প্রাইম, এবং এটা হচ্ছে কি এ সি, এবং এটা হচ্ছে এ প্রাইম সি প্রাইম। তো তাইলে দুইটা ত্রিভুজকে সদৃশ বলতে গেলে, তাহলে তার যদি বাহুর অনুপাত গুলো সমান হয়, তাহলে আমরা বলে দিতে পারবো দুইটা ত্রিভুজ সদৃশ। কিন্তু সমকোণী ত্রিভুজের বেলায় একটা সুন্দর ঘটনা ঘটে। কি ঘটে জানো? সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, এটা যে কেউ জানে, ঠিক আছে? তুমি যদি কোনো না কোনো উপায় জাস্ট আরেকটা কোণ জানো, ধরো হয় এই কোণ বা হচ্ছে এই কোণ, এই দুইটা কোণের যদি তুমি যে কোনো একটা কোণ জানো, তাইলে তুমি আরেকটা সদৃশ, সদৃশ নাকি না সদৃশ তুমি বলে দিতে পারবো। আর তুমি বলতে পারো স্যার কেমনে? যেমন দেখো, যেমন দেখো, ধরো এই কোণটা ধরো 30 ডিগ্রি, ঠিক আছে, এবং তুমি এই ত্রিভুজের এই কোণটাও জানো 30 ডিগ্রি। মানে দুইটা ত্রিভুজের, দুইটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্ম কোণ তুমি জানো, একটা সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ তুমি জানো। জানার সাথে সাথে তুমি বলে পারবে হ্যাঁ ঠিক আছে এই দুইটা ত্রিভুজ সদৃশ। কেমনে জানো? কারণ সে যদি 30 হয়, সেও 30, ডেফিনেটলি এটা তো তুমি জানোই। তাহলে অবশ্যই এটা তো হবে 90, এটা 90, তাহলে এটা 90, কারণ সমকোণ ত্রিভুজের একটা 90, আর বাকি ডেফিনেটলি এটা হবে কি তোমার 60। 60 হবে নাকি হবে না? 100% কিন্তু 60 হবে। তোমরা আশা করি বুঝে গেছো আমার কথাগুলা। এটা কিন্তু কি হবে? 60ই হবে, ঠিক আছে না? এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। এই যে দুইটা ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ সদৃশ, আমি যদি সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ জানি, তাইলে আমি বলে দিতে পারবো দুইটা ত্রিভুজ সদৃশ ত্রিভুজ। কেমনে? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 60 প্লাস 30 90, 90 90 180, তাহলে এটা কত? এটা ডেফিনেটলি 90, তাহলে আবারও ঘুরে ফিরে কত? 180। সো সমকোণী ত্রিভুজের বেলায় তুমি যদি সদৃশ বলতে চাও, সমকোণী ত্রিভুজের বেলায় তুমি যদি সদৃশ বলতে চাও, তাহলে তোমার জাস্ট যে কোনো একটা কোণ জানলেই হবে। একটা কোণ তুমি যদি জানো যে হ্যাঁ ও হচ্ছে 30 ডিগ্রি, তাহলে অটোমেটিক তুমি বলে দিতে পারবা দুইটা ত্রিভুজ সদৃশ, কারণ দোনো ত্রিভুজের এই কোণটা তুমি জানো 30 ডিগ্রি জানো। আমার মনে হয় তোমরা কম বেশি সবাই বুঝে গেছো এই কথাটা। আচ্ছা, 3 কোণ সমস্যা 180 ডিগ্রি, অস্থির ভাবে সবাই অলরেডি অ্যান্সার দিয়েও দিচ্ছে। বেশি জোস, বেশি জোস মানে বেশি জোস। আচ্ছা ওকে ফাইন। এখন এখন এছাড়া, এছাড়া আরেকটা জিনিস কিন্তু এখানে লিখে রাখছি, তোমরা অবশ্যই এটা চাইলে লিখে রাখতে পারো, যে ত্রিভুজের বাহুর অনুপাত সমান হলে, ত্রিভুজের বাহুর অনুপাত, বাহুর অনুপাত সমান হলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। ত্রিভুজদ্বয় সদৃশ হবে। আমরা একটা নতুন কথা বললাম, ওকে। আচ্ছা, এর আগে যত ইনফরমেশন দিয়েছিলাম ওইগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল। একটা জিনিস শুরু হয় থেকে, সেগুলা কি কারণে হচ্ছে, কিভাবে তোমার একটা জিনিস ব্যাপক আকার ধারণ করলো, সেগুলো জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা এটা লিখে রাখবা যে ত্রিভুজের বাহুর অনুপাত যদি তোমার সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় কি হবে? তোমার সদৃশ ত্রিভুজ হবে। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, ঠিক আছে? পিকটা সরে রাখেন, যেমন ভাবে তাকিয়ে আছে যে কেউ যখন তখন ঘাস খাবে। আচ্ছা ফাইন। এখন, এখন তোমরা আরেকটা জিনিস কিন্তু মেবি জানো, আরেকটা জিনিস তোমরা কিন্তু জানো, সেটা হচ্ছে যে তোমার সেটা হচ্ছে তোমার, আমরা এর আগে অনেকবার করে বলছি, সেটা একটু বলে দিই, সেটা পরবর্তীতে অনেকবার কাজে লাগবে। যে আমরা জানি সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়, ঠিক আছে? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এবং যেটা তোমার সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ হবে। কারণ আর যাই কিছু হোক, 90 ডিগ্রির চেয়ে তো এর দুইটা বড় হবে না। সো এটা যদি 30 হয় এটা হবে 60, এটা যদি 45 হয় এটা হবে 45। সো তাইলে যেই দুইটা সূক্ষ্মকোণের মধ্যে যে কোনো একটা যদি আমরা সূক্ষ্মকোণ নিয়ে কাজ করি, তাকে বলবে সাপেক্ষ কোণ। তাকে কি বলবে? সাপেক্ষ কোণ। সো এই যে সাপেক্ষ কোণ, সাপেক্ষ কোণের বিপরীত বাহু হবে লম্ব, এবং বাকিটা হবে তোমার কি? ভূমি। আমরা সরলরেখা পড়ার সময় এটা তোমাদেরকে বলছিলাম, মেবি তোমাদের মনে আছে, ঠিক আছে? আমি এই একই জিনিস আবার তোমার আরেকটু উদাহরণ তো দিতে পারি পাশাপাশি, দেখো মনোযোগ দিলে সব বুঝে যাবা। সো আমরা এবার, আমরা এবার কাজ করব কি নিয়ে, দেখো
আমরা এবার কাজ করব, প্রথমে তো এই সাপেক্ষ কোণটা নিয়ে কাজ করছি, তো আমরা এবার এই সাপেক্ষ কোণটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এই সাপেক্ষ কোণ। তো তাইলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজই বলবে, আর সাপেক্ষ কোণ যদি এইটা হয়, সাপেক্ষ কোণের বিপরীত বাহুকে বলবে লম্ব। আপাত দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে সে ভূমি, বাট সে কিন্তু ভূমি না, সে হচ্ছে লম্ব। তাহলে বাকি যেটা থাকবে সে কি? সে হচ্ছে ডেফিনেটলি ভূমি। তো তাহলে সবসময় মনে রাখবা, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব। আরেকবার, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব। আমার মনে হয় তোমাদের এটা মনে থাকবে এবং তোমাদের এটা মনে আছে, আমরা এটা আগেও পড়ছিলাম। তো তাইলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ এবং সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব, এটা আমাদের অনেকবার কাজে লাগবে। তো এখন আমরা একদম আজকে ডিরেক্ট বইয়ের পড়াতে চলে যাচ্ছি, যেটা খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা সবাই লিখো কোন পরিমাপের একক। আমরা এখন ডিরেক্ট বইয়ের পড়াতে চলে গেলাম। দিল সেটা জাস্ট আই ডোন্ট নো, দেখি আমি একটু। দাঁড়াও 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 দাঁড়াও, আল্লাহ, আজকে এতগুলো স্টুডেন্ট আসলো ক্লাস করতে, এরা শান্তি মতন তোমার একটু ক্লাসটা করতে পারলো না। আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে জিনিসটা, আমার লিটারেলি খুব 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 খারাপ লাগতেছে। আচ্ছা, তোমরা প্লিজ খারাপ করো না, আমি এখন একটু চেষ্টা করতেছি নেটটাকে নিয়ে আসার। আল্লাহ, দেখি এখন, দেখো এখন দেখা যাচ্ছে নাকি? আজকে এতগুলো স্টুডেন্ট আসলে আজকে এই জিনিসটা না হলে পারতো না, আজকে কিন্তু জিনিসটা না হলে ডেফিনেটলি পারতো। দেখি এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, আজকে কিন্তু হুলস্থুল নেটটা প্রবলেম দিল, তাই না? যা কি করার, কিছু করার নাই, মন খারাপ করিও না। ওকে ওকে ওকে, তোমরা সবাই লিখছো? আমার মনে হয় আসছে এখন আবার নেট। তোমরা প্লিজ যাইও না, মন খারাপ করিও না, ইনশাল্লাহ নেক্সট দিন আশা করি এই প্রবলেম তো আর হবে না। আচ্ছা, তো তোমরা তোমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো কোন পরিমাপের একক। লিখে লেখো যে কোন পরিমাপের একক তিন ধরনের আছে, তিন ক্যাটাগরির আছে বা তিন প্রকার। সো সবাই লিখো কোন পরিমাপের একক, কোন পরিমাপের একক তিন ধরনের। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে তোমার, সবাই লেখো ষাটমূলক পদ্ধতি। মেবি তোমরা এগুলো অনেক কিছু পড়ছো। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, এগুলো তোমরা পড়ছো অনেকেই। আর একটা হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে তোমার শতমূলক পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার শতমূলক পদ্ধতি। সো কোন পরিমাপের তিনটা তোমার পদ্ধতি আছে, একটা হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতি, একটা হচ্ছে তোমার শতমূলক পদ্ধতি, আর একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। So, এই তিনটা পদ্ধতি আমরা ইন ডিটেইলড আজকে হচ্ছে তোমার পড়ালেখা করব। সো কোন পরিমাপের একক হচ্ছে যে তিন ধরনের, সবাই আমার সাথে সাথে একবার বলবা, দেখি সবাই একবার বলো। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর এটা হচ্ছে শতমূলক পদ্ধতি। ঠিক আছে, তো এখন এই তিনটা ক্যাটাগরি অ্যাকচুয়ালি আসলে কি, আমার মনে হয় তোমরা সবাই লিখে ফেলছো অলরেডি এতক্ষণে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? ওকে, সো প্রথম থেকে আমরা শুরু করব। প্রথমটা হচ্ছে তোমার ষাটমূলক পদ্ধতি, ঠিক আছে? সবাই লিখো প্রথমে ষাটমূলক পদ্ধতি। খুবই সহজ, খুবই ইজি, একদম পড়লে একবার পারবা। ষাটমূলক পদ্ধতি জিনিসটা কি? আচ্ছা, তো সবাই প্রথমে লেখো যে আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। আমি একদম ইন ডিটেল সবকিছু লেখাই দিব তোমাদেরকে, ওকে? আমরা জানি যে এক এক সমকোণ সমান 90 ডিগ্রি। আমি আসলে আজকে ক্লাসের পুরো সুন্দর একটা খেই হারাই ফেলছি একমাত্র এই নেটের কারণে। মানে এত মেজাজ খারাপ লাগতেছে আমার, যে আজকে সবাই আমার স্টুডেন্ট গুলো সবাই একসাথে আসছিল 200 জন, সবার সাথে একটা সুন্দর একটা সময় কাটাতে পারতাম, কিন্তু এই নেটের কারণে পারিনি। মাথার মেজাজই খারাপ হয়ে গেছে আসলে অ্যাকচুয়ালি।
যা কি আর করা, কিচ্ছু তো করার নেই। আর একটা ক্লাস হচ্ছে যে এগুলো তো অনেকদিন থেকে যাবে, এগুলো তো স্মুথ হইতে হবে, তখন কি আমার মনটাতে শান্তি লাগবে। সো কারণ অনেকে অনেক দিন পর পর এগুলো দেখতে থাকবে, তো সুন্দর হলে ভালো হতো আর কি, একটা স্মুথ থাকলে ভালো হতো। আমরা জানি এক সমকোণ সবাই 90 ডিগ্রি সবাই জানে, ঠিক আছে। এই এক সমকোণকে যদি 90 ভাগে ভাগ করা হয়, সবাই লেখো, সব লিখে দিব একদম। এক সমকোণকে 90 ভাগে, এক সমকোণকে 90 ভাগে ভাগ করা হলে, এক সমকোণকে 90 ভাগে ভাগ করা হলে প্রতি ভাগকে বলা হবে 1 ডিগ্রি। এক সমকোণকে 90 ভাগে ভাগ করা হলে প্রতি ভাগকে বলা হবে কত? 1 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা আর একটা কথা লিখবো, ঠিক আছে, লেখো এবার প্রতি ডিগ্রিকে, এবার আরেকটা কালার দিয়ে লিখতেছি। ওই যে 1 ডিগ্রি পাইছি, তো এবার আসো প্রতি ডিগ্রিকে, প্রতি ডিগ্রিকে 60 ভাগে ভাগ করা হলে কত? এবার হচ্ছে 60। 60 ভাগে ভাগ করা হলে প্রতি ভাগকে বলা হবে, ওই প্রতি ডিগ্রিকে যদি তোমার 60 ভাগে ভাগ করা হয়, তাহলে প্রত্যেক ভাগকে বলা হবে 1 মিনিট। মিনিট দিয়ে এরকম একটা দাগ দেওয়া হয়, ঠিক আছে, 1 মিনিট, দেখতে পাচ্ছ, জাস্ট একটা দাগ দেওয়া হয়। ওকে, এবার আমার মনে হয় বুঝে গেছো যে প্রতি মিনিটকে, প্রতি মিনিটকে আবারও 60 ভাগে ভাগ করা হলে প্রতি ভাগকে বলা হবে 1 সেকেন্ড। সেকেন্ডে দেখো এরকম দুইটা দাগ দেওয়া হয়, 1 ডিগ্রি, ডিগ্রি তো সবাই লিখতে জানোই, 1 মিনিট, 1 সেকেন্ড, এগুলো তোমরা জানো, আসলে এগুলো 9-10-এ পড়ার কথা তোমাদের। লিখছেন আপনারা সবাই? আমার তো মনে হয় সবকিছু লিখছেন। ওকে, ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, 1 সেকেন্ড তো তোমরা আশা করি বুঝছো। সো এখান থেকে কিন্তু আমরা আরেকটা কথা বলতে পারি, যে যে কথা বুঝিও, প্রত্যেক ডিগ্রিকে, প্রত্যেক ডিগ্রিকে 60 ভাগে ভাগ করা বলা হবে কত? এক, এক কি মিনিট। এই বুঝতে পারতেছ না, বুঝতেছ না? এক সমকোণকে 90 ভাগে ভাগ করা হলে তোমার বলা হবে তোমার কি, এক সমকোণকে 90 ভাগে ভাগ করা হলে প্রতি ভাগকে বলা হবে 1 ডিগ্রি। প্রত্যেক ডিগ্রিকে 60 ভাগে ভাগ করা হলে বলা হবে 1 মিনিট। আর প্রত্যেক মিনিটকে 60 ভাগে ভাগ করা হলে বলা হবে কি 1 সেকেন্ড। এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট একটা কথা লিখতে পারি, কি লিখতে পারি জানো? সুতরাং 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। এবং আরেকটা কথা বলতে পারি, সুতরাং 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। তোমরা কি এই কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা কিন্তু স্পষ্ট বলা যায়। তাহলে আমরা কি বললাম দেখো, প্রতি ডিগ্রিকে 60 ভাগে ভাগ করা হলে 60 ভাগ, তো 1 ডিগ্রি ইকুয়াল টু 60টা ভাগের মিনিট না। আবার প্রতি মিনিটকে, প্রত্যেক মিনিটকে 60 ভাগে ভাগ করা হলে ওই যে 1 সেকেন্ড, বুঝতে পারতেছো তো? তো 60 সেকেন্ডের কি এখানে আছে, তাহলে 1 মিনিট এগুলো 60 সেকেন্ড, সবাই জানো। 1 ডিগ্রি গুলো 60 মিনিট, আশা করি সবাই জানো এগুলো, ঠিক আছে। এই বুঝতে পারতেছো? আমার মনে পারবা। সো তাইলে অবশ্যই লিখে রাখো 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। ওকে, আচ্ছা, আমরা পরবর্তীতে এগুলো দিয়ে অঙ্ক যাবো, এখনই যাবো, কোনো টেনশন নাই। আমার মনে হয় সবার অলরেডি লেখা শেষ হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো প্যারাই নাই। আমরা আমরা এবার একটু একটু কপি করি, কপি করে মনোযোগ দিও, মনোযোগ না দিলে হবে না। আমরা এই পার্টটাকে একটু এখানে রেখে দিই। ওকে, এই পার্টটাকে এখানে রাখলাম। আচ্ছা, এবার একটা অঙ্ক দিই, দেখি কেমনে তোমরা পারো নাকি পারো না। তো এগুলো আসলে লেখার দরকার, এগুলো তো তোমরা এখন জানোই, বুঝছো তো নাকি? এগুলো মুছে দিই, এগুলো আসলে আর দরকার নাই। ষাটমূলক পদ্ধতির আমরা কিছু একটা অঙ্ক দেখবো, তারপর তোমরা সবকিছু বোঝাবো। সবাই একটা অঙ্ক লেখো, লেখো 20, সবাই লিখে বলো যে 20 ডিগ্রি 32 মিনিট সমান, সমান মানে এই 20 ডিগ্রি 32 সমান টোটাল সমান কত ডিগ্রি?
কত ডিগ্রি? আমরা একটা ছোট্ট প্রশ্ন করলাম, ঠিক আছে? এখানে এটা তো আছেই, আশা করি তোমরা এটা থাকে এখানে। সো এই যে 20 ডিগ্রি 32 মিনিট সমান কত ডিগ্রি সেটা আমরা এখন জানতে চাইলাম। সো তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ এখানে 60 মিনিটে 1 ডিগ্রি হবে না? হবে না? হবে না? হবে হবে। তো আমরা যদি এখানে লিখি যে আমরা জানি 60 মিনিট, লেখা আছে দেখো এখানে যে 60 মিনিট সমান 1 ডিগ্রি। সুতরাং এখান থেকে বলা যাবে তাহলে কি 1 মিনিট সমান কত? 1/60 ডিগ্রি। সব বুঝতেছো? 1 মিনিট যদি 1/60 ডিগ্রি হয় তাহলে এখানে 32 মিনিট আছে না? সো তাহলে সুতরাং 32 মিনিট সমান 32/60 ডিগ্রি লেখা যাবে নাকি যাবে না? দেখছো, এই যে 32 মিনিটকে অলরেডি আমরা ডিগ্রিতে নিয়ে চলে গেছি। 32 মিনিটকে আমরা অলরেডি ডিগ্রিতে নিয়ে চলে গেছি। সো তাহলে 20 ডিগ্রি 32 মানে আসলে 20 যোগ এই যে 32 মিনিট, এই 32 মিনিট মানে 32/60 ডিগ্রি। সো তাইলে আমরা লিখতে পারবো 32/60 টোটালটার উপর। দেখো এবার ডিগ্রি আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে 20 ডিগ্রি 32 সমান কত ডিগ্রি, টোটালটাকে ডিগ্রিতে নিতে বলছে। মানে তাহলে মিনিটকে আমরা ডিগ্রিতে নিলাম, তারপর ওই 20-এর সাথে সেটা যুক্ত করে দিলাম। তাহলে আলটিমেটলি 20 প্লাস 32/60 মানে আসবে 20.533 ডিগ্রি, এবং এটাই আসবে আনসার। তুমি 32/60টাকে ক্যালকুলেশন করে দেখতে পারো, ক্যালকুলেটরে দিয়ে দিলে 32/60 মানে ওই 5.33 এরকম কিছু, 0.533 কিছু একটা এরকম আসবে। 20-এর সাথে ওটা যুক্ত করে দিলে 20.533 ডিগ্রি, এটাই তোমার কি চলে আসবে। আশা করি তোমরা, এটা একদম ইজি একটা জিনিস ছিল। আমার মনে এটা বুঝতে কারো কোনো ধরনেরই অসুবিধা হওয়ার কথা না। আমরা এটাকে একটা সাইডে একটু করে রেখে দিলাম, কারণ আমরা আরেকটা অঙ্ক করবো। ওকে, সো দেখি তাইলে এবার এটাকে আমরা একটা দাগ দিলাম। হ্যাঁ, এবার আমরা আরেকটা অঙ্ক করি। দেখি আরেকটা অঙ্ক লেখো, সবাই লেখো দেখি যে 20 ডিগ্রি 32 মিনিট। দেখো আগেরটার মতোই ছিল, কিন্তু এবার একটু আমরা অ্যাড করব, সেটা হচ্ছে 45 সেকেন্ড সমান কত ডিগ্রি। ঠিক আছে, আমরা একটু জিনিস অ্যাড করলাম। সো এবার এটা তো আছেই, এটা এখানে থাক। ওকে, এবং এইটাকেও আমরা এখানে রেখে দিলাম, তাহলে আর কোনো প্যারা নাই। তো এটাকে এখানে রাখলাম। তো এবার 20 ডিগ্রি 32 মিনিট সাথে তোমার আবার আছে 45 সেকেন্ড। তো তোমরা তো 32 মিনিটকে অলরেডি ডিগ্রিতে নিয়ে গেছো নাকি যাও নাই? গেছো, কিন্তু তুমি কি এখনো 45 সেকেন্ড কে নিছো? নাও নাই। কিন্তু তুমি কি জানো, ওই যে 60 মিনিট মানে হচ্ছে যে তোমার 60 সেকেন্ড মানে যে 1 মিনিট, এটা জানো নাকি জানো না? এই জানো? আচ্ছা, আমি তোমাদের সহজ টেকনিক শিখাই দিই। সহজ টেকনিক কি জানো? 20 তো 32 মিনিট না, সাথে তো 32/60। তো তাহলে এই যে 32/60 লিখবা, প্লাস 45 না। সো কি লিখবা জানো? 45/60 ইন্টু 60, কারণ দুইবার না। বুঝো নাই তোমরা? বুঝছো? মানে 45/60 ইন্টু 60 দুইবার হবে, কারণ একবার তুমি 60 দিয়ে করে মিনিটে নিবা, তারপর আবার 60 দিয়ে কি তোমার ডিগ্রিতে নিবা। সো মিনিটের বেলায় 60 কে একবার ভাগ দিবা, সেকেন্ড থাকলে 60 ইন্টু 60 মানে দুইবার লিখবা, বাদ শেষ, আর কোনো ভেজাল নাই। সো এই টোটালটার মানে আসলে এত ডিগ্রি। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, আসবে হচ্ছে তোমার 20.5455 ডিগ্রি, এবং এটাই তোমার আনসার হবে। মানে এটাকেও ক্যালকুলেটর দিবা, এটাকেও ক্যালকুলেটর দিবা, শেষ পর্যন্ত যোগ করলে দেখবা আলটিমেটলি এরকম একটা রেজাল্ট আসবে। আমার মনে হয় এটা না বোঝার কিছু নাই, এটা খুবই সহজ ছিল। এবং কেন 60 ইন্টু 60 হয়েছে সেটা বুঝতে পারতেছো। সেকেন্ড থেকে আমি টোটাল ডিগ্রিতে আনছি, এই জন্য 60 ইন্টু 60। আর যদি মিনিট থেকে যদি তোমার ডিগ্রিতে নাও, তাহলে ডিভাইড বাই জাস্ট 60। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আই হোপ বুঝে গেছো তোমরা। এই যে আনসার দিয়ে দিচ্ছে, আমার অদম্য শুরু হয়ে গেছে, আমার অদম্যের কাজ কারবারি। আমার অদম্য আনসার দিবে, এই তো স্বাভাবিক কথা। আচ্ছা, ওকে ফাইন। তাইলে জজ জজ তোমরা আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে আনসার দিয়ে দিচ্ছ। ওকে ফাইন। তাইলে 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 একটা কাজ করি। তাইলে হচ্ছে তোমার, দেখেন কোন পরিমাপের এককে, তাহলে আপনারা ষাটমূলক পদ্ধতি সম্পর্কে একটা আশা করি আইডিয়া পেয়ে গেছেন। তো ষাটমূলক করলে খালি হবে?
এরপরে আর কিছু পড়তে হবে না। ষাটমূলকের পরে এবার সবাই লেখেন বৃত্তীয় পদ্ধতি। সবাই লেখেন বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা, ওকে। তো বৃত্তীয় পদ্ধতি, সো বৃত্তীয় পদ্ধতিটা জানো? বৃত্তীয় পদ্ধতি শুনছো মনে হয়, সবাই লিখে ফেলো আগে যে একটি বৃত্তে, আমি সব লিখে দিব একদম ডিটেইলড। একটি বৃত্তে তার ব্যাসার্ধের সমান, একটি বৃত্তে তার ব্যাসার্ধের, একটি বৃত্তে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ। একটি বৃত্তে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেটে নিলে, কেটে নিলে ওই বৃত্তচাপ, ওই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ, একটি বৃত্তে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেটে নিলে ওই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে তাকে, তাকে তোমার 1 রেডিয়ান, 1 রেডিয়ান বা, এটা কিন্তু অন্যভাবে প্রকাশ করা হয়, এই যে 1c, 1 রেডিয়ান বা 1c বলে। এটাই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, রেডিয়ান কোণ। তোমরা আশা করি এই রেডিয়ান কোণ নিয়ে অনেক, রেডিয়ান কোণ, এক সমকোণ, এরকম অনেক কিছু তোমরা পড়ছিলা। আচ্ছা, আমরা একটু জিনিসটা দেখাই। আহা, বৃত্ত, এই যে বৃত্ত, বৃত্ত কেন্দ্র ব্যাসার্ধ, আমার মনে হয় বুঝে গেছে এটা, ঠিক আছে। সো ব্যাসার্ধের সমান বৃত্তচাপ। একটা কাজ করি, আমরা দেখি আমরা আমাদের কোনো টুলস আছে নাকি। আমরা ম্যাথমেটিক্স টুলস, এই যে ম্যাথমেটিক্স, এই যে কম্পাস পেয়ে গেছি। ওয়াও, খুব ভালো লাগতেছে আমাদের কম্পাসটা, আসলে দেখতে পাচ্ছ তোমরা। সো বৃত্তটা এত উপরে হলে হবে, বৃত্তটাকে একটু নিচে নামাই। এবার দেখো, এই যে, প্লিজ মনোযোগ দিও, এই যে দেখছো আমরা কিন্তু নিলাম, আর এই যে এটাকে এবার উপরে নিচে আগে পিছিয়ে বহুত কিছু করা যাবে। এই যে দেখো, দেখ বরাবর যে ব্যাসার্ধের সমান, একটি বৃত্তে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেটে নিলে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ আমি এই যে কেটে নিলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর করে তোমার দাগ দিয়ে একটা বৃত্ত পর্যন্ত উঠে গেছে। কথা বুঝতে পারতেছো? ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যদি আমি কেটে নিই, তাহলে কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন হয়, তোমরা কি দেখতে পাচ্ছ নাকি যে এটাই হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কি তোমার ব্যাসার্ধ। দেখো দেখি, এটাকে আমি যদি একটু সরাই দিই, ও ওয়াও, একটা বৃত্তে তার কেন্দ্রে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, ও বুক আউযুবিল্লাহ, এই যে এটা যদি কেটে নেওয়ার পরে কেন্দ্রে যে পরিমাণ, তোমার কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন হয়, কোথায়? কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন হয়, সো কেন্দ্রে এই যে এই কোণটা উৎপন্ন হয়েছে না, সো কেন্দ্রে যে পরিমাণ, আচ্ছা আমি এটা কি করছি আসলে, অ্যাকচুয়ালি আসলে আমার তো করার দরকার ছিল কি, দেখো তো, দেখি তো এটাকে আবার আগের মতো নিতে পারি নাকি। আমার করার দরকার কি ছিল? আমার তো যাই করতেছি তাই তো তোমার একটা না একটা কিছু একটা হয়ে যাচ্ছে। এই যে বাদ, এই যে এই যে এই যে এই যে আরেকবার নেই, এই যে আরেকবার নিলাম, আমি তো নিজে সুন্দর করে দাগ দিয়ে দিছি। অ্যাকচুয়ালি এটা হবে কি, অ্যাকচুয়ালি এটা হবে এই যে সমান করলাম না, এবার এতটুকু নিব, এতটুকু নিয়ে এখান থেকে নিয়ে আমরা এই যে এখানে যে বৃত্তচাপটা কাটছে দেখছো তুমি, এবার দেখো, মানে আমি তো এটা বিশাল করে কাটছি যেহেতু দাগ পড়ে গেছে। আমরা যদি শুধু এতটুকু নেই, এতটুকু নেই এবং বাকিটা যদি ডিলিট করে দিই, তুমি দেখতে পাচ্ছ আশা করি। এবং এবং এখন সুন্দরভাবে যদি এই যে আমরা একটা কি তোমার করি, কোণ উৎপন্ন করি, বৃত্তচাপটা পাইছো তোমরা, এটাই তো সেই বৃত্তচাপটা, এই যে, সরি এটা হচ্ছে তোমার ছেদ করছে, এবং এটা হচ্ছে বৃত্তচাপটা, এটা হচ্ছে বৃত্তচাপ। আশা করি বুঝতে পারতেছো। সো একটা বৃত্তে ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান তোমার বৃত্তচাপ যদি আমরা কেটে নিই, এখান থেকে তোমার গিয়ে কেটে নিছি, ব্যাসার্ধের সমান কেটে নিলে কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন হয়
সেই কোণকে বলা হয় 1 রেডিয়ান বা 1 সি। আমরা পাইছি 1 সি, আমরা পাইছি, এরকম 1 সি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো তাইলে এটাই হচ্ছে তোমার রেডিয়ান কোণ, এটাই হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতি। কিন্তু অনেক কথাবার্তা আছে, সবাই সবাই লিখে ফেলো যে তোমার দুই সমকোণ, এই বৃত্তীয় পদ্ধতিতে দুই সমকোণ ইকুয়াল টু হচ্ছে পাই সি দ্বারা প্রকাশ করা হয়। সবাই এগুলো জানো, দুই সমকোণ হচ্ছে যে পাই সি। তো দুই সমকোণ থেকে আমরা দুই সমকোণকে কি 180 ডিগ্রি লিখতে পারি নাকি পারি না? 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত? পাই সি। সো তাইলে কে বলতে পারবা 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180 সি। সি মানে রেডিয়ান কোণ, সি মানে হচ্ছে তোমার কি রেডিয়ান কোণ। সো তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। আমার মনে হয় সবাই বুঝে গেছো। এই লিখছো, সবাই লিখছো লিখছো লিখছো। ওকে, আচ্ছা। তো তাইলে 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 এখন আমরা কিছু এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলে আমরা পারফেক্টলি বুঝে যাবো। তো এবার একটু দাগ দিই, তো সবাই লিখে ফেলো, একটু দেখি দেখি লেখো একটা অঙ্ক প্রথমে। 33 ডিগ্রি, 33 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান? 33 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান? আচ্ছা, সো তোমার কি মনে হয় 33 ডিগ্রি ইকুয়াল টু কি? তুমি আগে বলো দেখি 1 ডিগ্রি সমান কি। তুমি জানো যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কি? পাই বাই 180 রেডিয়ান। এই যে, তো তাইলে 33 ডিগ্রি সমান কত? তাইলে লেখা যাবে না 33 পাই বাই 180 রেডিয়ান? বলা যাবে না? যাবে না, বা শেষ আনসার। কোনো কাহিনী আছে? কোনো কাহিনী নেই, একদম সহজ, বাচ্চাদের অঙ্ক এগুলা। আচ্ছা, তো তাইলে এরপরের অঙ্ক আরেকটা দেখি আমরা, দেখি সিম্পল সিম্পল অঙ্ক। যদি আমরা বলি যে এই যে কিছুক্ষণ আগে বললাম 20 ডিগ্রি 32 মিনিট 45 সেকেন্ড ইকুয়াল টু কত রেডিয়ান, যদি আমরা এবার বলি, তো তোমরা আমাকে বলো দেখি। দুই সমকোণ পাই রেডিয়ান, দুই সমকোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলো পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি হলো পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাকে বলো এই যে এই মানটা এত ইকুয়াল টু কত রেডিয়ান। তোমরা এই পুরো মানটাকে আগে ডিগ্রিতে নিতে হবে নাকি হবে না? হবে। মানে কিছুক্ষণ আগে আমরা যেটা করছিলাম যে 20 প্লাস 32/60 প্লাস 45/60 গুণ 60, এই যে এই পুরা মানটাকে আমরা আগে কিসে নিব? আমরা আসি নিব ডিগ্রিতে, আমরা আগে নিব ডিগ্রিতে। তো ডিগ্রিতে নেওয়ার পরে কিছুক্ষণ আগেই তোমার কিন্তু পুরো মানটা আসছিল, কত আসছিল? 20.5455 ডিগ্রি। অথবা তুমি যদি চাও এটাকে ভগ্নাংশ আকারেও রাখতে পারো, ক্যালকুলেটর অনেক সময় ভগ্নাংশ আকারে আসে। তো ভগ্নাংশ আকারে যদি আসে, ভগ্নাংশ এরকম আসবে যে 4931 ডিভাইডেড বাই 240 ডিগ্রি। চাইলে তুমি ভগ্নাংশ লিখতে পারো, কোন অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। মানে এটা যেই কথা, বিশেষ করে এটা যেই কথা, ওই যে 20 দশমিক একই কথা। সো পুরাটাকে তুমি আগে, এখনো কিন্তু রেডিয়ানে নাও নাই, তুমি আগে কোথায় নিছো? আগে নিছো ডিগ্রিতে। এবার ডিগ্রিতে নেওয়ার ফলে তুমি কি জানো 1 ডিগ্রি মানে পাইবে 180 রেডিয়ান। তো বলতে পারবা যে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। সুতরাং এত ডিগ্রি সমান কত? সুতরাং 4931 ডিভাইডেড বাই 240, এত ডিগ্রি সমান, এত ডিগ্রি সমান কি হবে বলো দেখি? পাই ইন্টু 4931 ডিভাইডেড বাই 240 ডিভাইডেড বাই 180। তোমরা কি এটা বুঝতে পারছো? তোমরা কি এটা বুঝতে পারছো? এই সহজ তো, কঠিন না তো, একদম ইজি, একদম মানে অ্যাকচুয়ালি ইজি। দেখো দেখি, দেখো দেখি, 1 ডিগ্রি সমান এত, তো তাহলে এত ডিগ্রি সমান কত? পাই ইন্টু এত ডিভাইড বাই এত, ঠিক আছে না? 240 যদি নিচে চলে যায়, 240 যদি একটু সাজায় যদি লিখি আর কি আমরা, যে এখানে হবে পাই ইন্টু 4931 ডিভাইডেড বাই লেখা যাবে 240 মানে 180 গুণ 240, টোটালটার উপরে দিব আমরা রেডিয়ান। এই যে এটা অ্যান্সার, বুঝছো? এটার উপরে তুমি এটা রেডিয়ান দিতে পারো। আশা করি বুঝে গেছো তোমরা সবাই। সো পাই ইন্টু 4931 ডিভাইড বাই 180 ইন্টু 240 রেডিয়ান, এটাই অ্যান্সার। তুমি যদি এভাবে রেখে দাও, বিশ্বাস করো কোনো অসুবিধা নাই, চাইলে আরেকটু ক্যালকুলেশন করে মান টান তোমার কি বের করতে পারো,
কোনো ব্যাপার না, এটা মানে ক্যালকুলেটর দিলে তো মান চলে আসবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা বৃত্তীয় পদ্ধতিতে শিখলাম যে একটা বৃত্তে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেটে নিলে ওই বৃত্তচাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান 1 রেডিয়ান মানে আমরা জানি হচ্ছে যে 1c দ্বারা প্রকাশ করা হয়। তো 2 সমকোণ সমান সমান আমরা সবাই জানি যে π রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি সমান π রেডিয়ান। 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। সেখান থেকে ডিগ্রি থেকে তোমাকে রেডিয়ানে কনভার্ট করতে বলতেছে, ডিগ্রি থেকে রেডিয়ানে তোমাকে কনভার্ট করতে বলতেছে। একইভাবে আরেকটা উদাহরণ দিও, তোমাকে কি রেডিয়ানে কনভার্ট করতে বলতেছে। সো তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার ব্যাপারটা আসলে এটা আর কি, ঠিক আছে? তো পুরো জিনিসটাকে আমি আগে ডিগ্রিতে আনছি, ডিগ্রি থেকে তারপর আমি আবার রেডিয়ানে নিয়ে চলে গেছি। আমার মনে এটা বুঝছো, এটা না বুঝার কিচ্ছু নাই। এই বুঝতেছো সবাই? ওকে 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 ওকে, সবাই তো অ্যান্সারও দিয়ে দিচ্ছে, অস্থির। আচ্ছা, এই পড়ালেখাগুলো একটু বোরিং, আস্তে আস্তে আরো অনেক মজার মজার পড়ালেখা আসবে, কোনো টেনশন করিও না। আচ্ছা, বৃত্তীয় পদ্ধতির পর তোমার কি মনে না আরেকটা লাস্ট টপিক বাকি আছে, যেটার নাম হলো গিয়ে তোমার কি শতমূলক পদ্ধতি। তো সবাই লেখো লাস্ট, এটা শতমূলক পদ্ধতি। এটাও সহজ, কঠিন কিচ্ছু না, একদম ইজি, শতমূলক পদ্ধতি। তো লেখো এক সমকোণকে 100 ভাগে ভাগ করলে, লেখো এক সমকোণকে 100 ভাগে এক সমকোণকে 100 ভাগে ভাগ করলে প্রতি ভাগকে, এগুলো তোমাদের ত্রিকোণমিতিতে তোমরা জানোই, ত্রিকোণমিতি তোমাদের 2টা অধ্যায় দ্বারা তৈরি হয়, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে তোমার 7। ঠিক আছে, আমরা এই যে ষষ্ঠ অধ্যায় ডেফিনেটলি শুরু করছি। ষষ্ঠ অধ্যায়ের একদম শুরুর ফান্ডামেন্টাল ব্যাপারগুলো হচ্ছে এটা। আগে ষষ্ঠ পড়তে হবে, যেগুলোর অনেক কিছু তোমরা 9-10-এ পড়ছো আবার পড়ো নাই, বেসিক জানছো আবার জানো নাই, সেগুলো ডিটেলস তোমরা সব এখানে জানতে পারবা। ষষ্ঠের পরে আসবে তোমার সপ্তম, ঠিক আছে? সো এক সমকোণকে 100 ভাগে ভাগ করলে প্রতি ভাগকে বলা হয়, প্রতিভাগকে কি বলে? 1 গ্রেডিয়েন্ট, মানে 1 গ্রেড বলা হয়। ঠিক আছে, এটাকে 1 গ্রেড এভাবে বলা হয়, 1 গ্রেড, 1 গ্রেড বা 1g দ্বারাও প্রকাশ করা হয়, 1g। হ্যাঁ, 1g ভাবে প্রকাশ করা হয়। দেখো দেখি, তাহলে এক সমকোণকে 100 ভাগে ভাগ করলে প্রতিভাগকে বলা হয় 1 গ্রেড বা 1g। আবার প্রতি গ্রেডকে, আরেকটা কালার, প্রতি গ্রেডকে প্রতি গ্রেডকে 100, শতমূলক, বুঝতে পারতেছো, এটা 100ই হবে। প্রতি গ্রেডকে 100 ভাগে ভাগ করলে প্রতি ভাগকে বলা হয় তোমার কি, 100 ভাগে ভাগ করলে আবার প্রতি ভাগকে বলা হবে 1 মিনিট। ঠিক আছে, আবার 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 প্রতি মিনিটকে, প্রতি মিনিটকে 100 ভাগে, 100 ভাগে ভাগ করলে বলা হবে প্রতি ভাগকে বলা হবে কি, 1 সেকেন্ড। বুঝতে পারতেছো? 1 সেকেন্ড। তো না বুঝে কিছু নাই, সহজ জিনিস কিচ্ছু না। এখান থেকে খালি জাস্ট একটা জিনিস লেখা যায়, এখান থেকে আমরা একটা জিনিস লিখবো, সেটা পরে এটা আসলে একদম লেস ইম্পর্টেন্ট, এটা লাগে না। ওই ষাটমূলক আর বৃত্তীয়, ওই দুটো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো এখন সবাই এখান থেকে খালি একটা কথা লিখে ফেলো, এই যে দেখো এক সমকোণকে 100 ভাগে ভাগ করলে না, তো এক সমকোণকে 100 ভাগে ভাগ করলে, তো আমরা কি বলতে পারি না এক সমকোণ ইকুয়াল টু, বা এক সমকোণ বা 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে তোমার 100 গ্রেডিয়েন্ট? বুঝে নাই তোমরা? এক সমকোণকে যদি 100টা ভাগে ভাগ করা হয়, তাহলে প্রত্যেক ভাগকে, প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগকে বলা হবে 1 গ্রেড। সো যেহেতু 100 ভাগে ভাগ করছে এক সমকোণকে, তাহলে এক সমকোণ ইকুয়াল টু হবে 100 গ্রেডিয়েন্ট। আমার মনে বুঝে গেছো? এক সমকোণ মানে কি, 90 ডিগ্রি। তো তাইলে এখান থেকে কি বলা যাবে না যে 1 ডিগ্রি মানে 100/90, 100/90 গ্রেডিয়েন্ট? বলা যাবে নাকি যাবে? 100% বলা যাবে। তো তাহলে এক এক ডিগ্রি সমান 100/90 গ্রেডিয়েন্ট বলা যাবে। আবার আবার এখান থেকে চিন্তা করো, আবার 90 ডিগ্রি ইকুয়াল টু 100 গ্রেডিয়েন্ট। তো আবার চিন্তা করো, উল্টা লিখি এবার। হ্যাঁ, এবার একটু উল্টা লিখি। উল্টা মানে কি, 100 গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 90 ডিগ্রি লিখি, কোনো কি অসুবিধা আছে বলো আমাকে?
100 গ্রেডিয়েন্ট ইকুয়াল টু যদি 90 ডিগ্রি লিখি, কোনো কি অসুবিধা আছে? সেম জিনিসই তো। 90 ডিগ্রি যদি 100 গ্রেডিয়েন্ট হয়, 100 গ্রেডিয়েন্ট ইকুয়াল 90 ডিগ্রি। ওয়াও, কি দারুন! এত কঠিন পড়ালেখা। সো তাহলে এখান থেকে কি এক গ্রেডিয়েন্ট বলতে পারবা? এক গ্রেডিয়েন্ট কি হবে? 90/100 ডিগ্রি বলা যাবে না? মানে আমরা এক গ্রেডিয়েন্টের মান বের করছি। এক গ্রেডিয়েন্টের মান হচ্ছে 90/100 ডিগ্রি। আই হোপ তোমরা এতটুকু তো সবাই বুঝে গেছো। এবার তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আর 5 মিনিট আছে ক্লাসের, সবাই থাকবা, কেউ যাবা না। আর জাস্ট 5টা মিনিট আছে ক্লাসের। সবকিছু আশা করি পারফেক্টলি দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। ওকে 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 ওকে। এই যে 1 সমকোণ সমান 100 গ্রেডিয়েন্ট। আচ্ছা, আমার মনে হয় সবাই এতটুকু লিখে ফেলছো। এতটুকু লেখা নিয়ে আর কোনো প্যারা নাই। আমরা এবার জাস্ট খালি আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস পড়বো, এবং এইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমরা এতক্ষণ ধরে আসলে এই যে পড়ে আসতেছিলাম, ষাটমূলক, শতমূলক, বৃত্তীয়, এই সবগুলোকে কম্বাইন করে আমরা একটা দারুণ জিনিস দেখবো। কি আমি বলে দিই তোমাদেরকে। ধরো আমরা ডিগ্রিকে কি দ্বারা প্রকাশ করি? ডিগ্রিকে ধরো আমরা ডিগ্রি দ্বারা প্রকাশ করলাম। প্লিজ মনোযোগ দিও। তারপরে আমরা রেডিয়ানকে দাগ দিলাম স্ল্যাশ। তারপরে আমরা রেডিয়ানকে কি দ্বারা প্রকাশ করলাম? থিটা সি দ্বারা প্রকাশ করলাম রেডিয়ানকে। ঠিক আছে, স্ল্যাশ, মনোযোগ দিও। আমরা ডিগ্রিকে ডিগ্রি দ্বারা ধরো প্রকাশ করলাম। আমরা রেডিয়ানকে, খুব বৃষ্টি লাগতেছে, মাঝখান করে নিয়ে আসি, রেডিয়ানকে থিটা সি দ্বারা প্রকাশ করলাম। ভালো কথা। এরপরে আমরা গ্রেডিয়ানকে আমরা একটা, মানে যেহেতু এটাকে বড় হাতের ডিগ্রি দ্বারা, এটাকে থিটা সি দ্বারা, রেডিয়ানকে থিটা সি দ্বারা প্রকাশ করছি, তাহলে গ্রেডিয়ানকে আমরা বড় হাতের জি দ্বারা, এবং এটাকে এভাবে প্রকাশ করা যায়, জি দ্বারা আসলে প্রকাশ করে, জি দ্বারা আমরা প্রকাশ করলাম। সো আমরা 3টা ধাপে আসলে এদেরকে যদি প্রকাশ করতে চাই, মনোযোগ দিবা, দেখবা কত সুন্দর লাগবে জিনিসগুলো। জোস জিনিস, পড়ালেখার অনেক দারুণ আছে। মানে আমরা এই 3টাকে একসাথে একটা সম্পর্কে নিয়ে আসতে চাই আমরা, তাই খুব মজা লাগবে। দেখে আমরা বলো, 2 সমকোণ, সবাই জানো 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কি কেউ জানো না নাকি? নতুন করে তোমাদেরকে পড়াইতে হবে। 2 সমকোণ সমান কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি সমান কি পাইছি কিছুক্ষণ আগে পড়ছো না আমরা, যে 2 সমকোণ এগুলো পাইছি, মানে 180 ডিগ্রি ইকুয়াল টু পাইছি। আবার এখন তোমরা পড়ে আসছো, মনোযোগ দিও, এখন পড়ে আসছো 1 সমকোণ সমান 100 জি। 1 সমকোণ সমান 100 জি। তো তাইলে বাবা 2 সমকোণ সমান কি 100 জি হবে না 200 জি হবে? এই যে 200 জি হবে না? হবে না? দেখছো 3টার মধ্যে একটা কিন্তু সম্পর্ক চলে আসতেছে। একটা হচ্ছে 2 সমকোণ যেই কথা, 180 ডিগ্রি কি কথা, 180 ডিগ্রি যে কথা পাইছি কি কথা, তোমরা মনে ভুলে গেছো। 180 ডিগ্রি সমান যে পাইছি, এই যে দেখো কোথায় আছো, এই যে 180 ডিগ্রি সমান পাইছি, কিছুক্ষণ আগে লিখছো না? লেখো নাই? লিখছো। আমরা এখন 3টা মিলে একসাথে সুন্দর করে লিখলাম। এবার একটু ভালো করে মনোযোগ দাও। একটা দাগ দিলাম, একটা দাগ দিয়ে একটু দেখো তো, সবুজ একটা কালার নিলাম, একটু দেখো তো, এই 180 ডিগ্রি ইকুয়াল টু পাইসি লেখা যাবে না? এখানে লিখতেছি 180 ডিগ্রি ইকুয়াল টু পাইসি। ওকে, সো তাইলে 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 লিখতে হবে। আজকে আমি কোনো কথাবার্তা না বলে, তোমাদের কমেন্ট না পড়ে আগে দেখছি, কারণ আমি চাইছি যে কোন রকম আলো রাস্তা পড়াই ফেলি, নেটওয়ার্কটা যাতে আর কোনো ধরনের পেইন না দেয়, এই জন্য 1 ডিগ্রি ইকুয়াল টু π/180। তো সুতরাং ডি ডিগ্রি ইকুয়াল টু কি বলা যাবে বলো তো? ওই যে দেখো ডি ডিগ্রি, 1 ডিগ্রি যদি π/180 হয়, ডি ডিগ্রি মানে বলা যাবে না πd/180 বলা যাবে নাকি যাবে না? 100% বলা যাবে। আচ্ছা, আবারটাকে আরেকটা কালার দিয়ে লিখবো? হ্যাঁ লিখবো, অসুবিধা কি? এই যে আবার, মনোযোগ দিও প্লিজ, মনোযোগ দিও, ভালো লাগবে। তাহলে ডি ডিগ্রি একটা কিছু একটা মান আসছে, ডি ডিগ্রি কিছু একটা জিনিস আমরা সি এর মাধ্যমে প্রকাশ করছি। তাহলে আবার বলো দেখি, এই যে 200 জি ইকুয়াল টু পাইসি লেখা যাবে না? আমরা একবার কি করছি, 180 ডিগ্রি ইকুয়াল টু পাইসি লিখছি, আবার 200 জি ইকুয়াল টু পাইসি লিখবো, 200 জি ইকুয়াল টু পাইসি। ওকে, তাহলে 1 জি সমান কত? π/200 সি। আশা করি বুঝছো ভাই, ঐকিক নিয়ম, ছোটবেলার ঐকিক নিয়ম আর কি। আচ্ছা,
তাহলে এখান থেকে 1g জায়গায় যদি আমি জি জি লিখি, বড় হাতের জি, সো তাহলে এখান থেকে কি লেখা যাবে না যে পাই জি বাই 200 সি? তোমরা বলতে পারো স্যার আপনি কোন দিকে যাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন? সব বুঝে যাবা। ডিগ্রিকে ডি ডিগ্রি, রেডিয়ানকে থিটা সি, গ্রেডিয়ানকে পাই জি। আমরা ডিগ্রিকেও রেডিয়ানে, আমরা গ্রেডিয়ানকেও রেডিয়ানে, ডিগ্রিকেও রেডিয়ানে, গ্রেডিয়ানকেও রেডিয়ানে, সবগুলোকে রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করলাম, করছি না করি নাই? এবার এই জিনিসটাকে আমরা একটা সাইডে রাখলাম, একটু প্লিজ মনোযোগ দিও, হ্যাঁ, আমরা একটা সাইডে রাখলাম। এবার এখান থেকে কি লেখা যাবে না? একটু খেয়াল করে দেখবা যে এই যে আসলো, এই যে ডি ডিগ্রি, এটা কি আসলো? পাই ডি ডিভাইডেড বাই 180 সি। এটা রেডিয়ান আসছে না? এটাই রেডিয়ান আসছে না? আচ্ছা, আবার এটাও রেডিয়ানে আসছে না? তো তাইলে মনোযোগ দিও, আবার আরেকটা রেডিয়ানে কি আসছে? পাই জি ডিভাইডেড বাই 200 সি। রেডিয়ান আসছে না দোনোটা? এই দোনোটাই তো আসলে রেডিয়ানে মানে থিটা সির মাধ্যমে আসছে। তো এই দোনোটাকেই আসলে বলা যাবে থিটা সি, মানে থিটা সির মানও এটা, থিটা সির মানও এটা। তোমরা একটু মনোযোগ দাও, তাহলে সব বুঝে যাবা। দেখো আমরা কি করতেছি, ডি ডিগ্রি, রেডিয়ানকে থিটা সি দ্বারা, গ্রেডিয়ানকে জি জি দ্বারা প্রকাশ করলাম আমরা। ওকে, তো তাইলে ডি ডিগ্রির মান রেডিয়ানে আনছি, এই যে গ্রেডিয়ানের মানটা রেডিয়ানে আনছি আমরা। সো এই সবগুলোই যেহেতু রেডিয়ানে আনছি, এই দোনোটার মানই আসলে সবগুলো কিন্তু সমান। দেখো তোমরা বুঝতেছো নাকি? সবগুলো কি সমান। তো এই রেডিয়ানকে আমরা নতুন একটা রেডিয়ান কোণ থিটা সি এর মাধ্যমে প্রকাশ করছি আর কি। সব সমান না? কারণ তোমরা বুঝিও 180 ডিগ্রি যেই কথা, পাই সি একই কথা, 200 জি একই কথা, সব সমান। তো এই দুইটা সমান থেকে এটা লিখছি, আবার এই দুইটা সমান থেকে এটা লিখছি, তাহলে এইটা আর এটাও সমান হবে না? এইটা আর এটাও সমান হবে। তো এরা যে সমান হবে, এদেরকে আবার নতুন রেডিয়ান কোণ একটা থিটা সি এর মাধ্যমে প্রকাশ করছি আর কি, যেটা প্রথমে প্রকাশ করছিলাম। বুঝছো তোমরা? এখন সবগুলোই রেডিয়ান কোণের মাধ্যমে প্রকাশ করছি। সুন্দর করে লিখলে দেখো, সি সি যদি না লিখতে পারি, না লিখি আমরা, তাহলে পাই ডি বাই 180 ইকুয়াল টু থিটা ইকুয়াল টু পাই জি বাই 200 দ্বারা লিখলাম আর কি। সব তো বুঝছি, আমরা রেডিয়ান কোণে নিছি আর কি আমরা। ওকে, এবার তোমার কি মনে হয় এখানেও পাই আছে, এখানেও পাই আছে? আমরা যদি তিনো পক্ষে পাই দ্বারা ভাগ করে দিই, তিনো পক্ষে পাই দ্বারা ভাগ করে দিলে আলটিমেটলি কি বলো তো, দেখো এখানে পাইটা থাকবে, পাই দ্বারা ভাগ করলে পাই পাই মোকাবেলা থাকবে খালি ডি বাই 180। পাই দ্বারা ভাগ করলে এখানে থিটা বাই আসবে পাই, পাই দ্বারা ভাগ করলে এখানে পাই পাই মোকাবেলা আসবে জি বাই 200। আসবে না? আসবে না? 100% আসবে। এবং আলটিমেটলি দেখতে দেখতে যেটা আসলো, যেটা আসলো, এটাই হচ্ছে আলটিমেট ফর্মুলা। এটা কি ফর্মুলা? এটা ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ানের মধ্যে একটা যোগসূত্র, একটা সম্পর্ক। যে কোনো অঙ্ক জানো তুমি, যেটার মাধ্যমে পাট 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 করে করে ফেলতে পারবা। তোমরা কি জানো যে ডি বাই 180 যেই কথা, পাই বাই থিটা বাই পাই যেই কথা, জি বাই 200 একই কথা, সব একই কথা। এবং তোমাদের একটা অঙ্কের মাধ্যমে, একটা হাতের তুড়িতে তোমরা আর 1 মিনিটের মাধ্যমে তোমরা এটা করে ফেলতে পারবা। প্লিজ মনোযোগ দাও, 1 মিনিটের মাধ্যমে, আর প্লিজ কেউ কথা বলিও না, 1 মিনিটের মাধ্যমে তোমরা করে ফেলতে পারবা যে যে মানে অনুপাত, মানে রূপান্তরটা আর কি, ডিগ্রি থেকে থিটা, থিটা থেকে জি, জি থেকে ডি, এরকম অনুপাত রূপান্তরটা। অনুপাত মানে হচ্ছে তোমার এই যে কোন পরিমাপের এককের রূপান্তরটা তোমরা ইজিলি করে ফেলতে পারবা। কেমনে করবো আমি তোমাদের একটা সিম্পল উদাহরণ দেখাই। একটা সিম্পল উদাহরণ, আর 1 মিনিট লাগবে, দেখবা হয়ে যাবে, শেষ কাজ। আমার মনে হয় তোমরা সবাইটা লিখছো, আমার মনে হয় তোমরা সবাইটা লিখছো। আমি তোমাদেরকে এখন সবকিছু মুছে দিয়ে, সবকিছু মুছে দিয়ে এগুলা তোমাদের শুধু এই জিনিসটা রাখলাম, এবং এই জিনিসটা আমরা এগুলো আর কোনো আসলে প্রয়োজন নাই, কিচ্ছু প্রয়োজন নাই, খালি রাখলাম এই জিনিসটা এবং এটাকে এখানে রাখলাম। ঠিক আছে, এখান থেকে একটা সিম্পল অঙ্ক তোমাদেরকে দেখাই। যদি আমি বলি 55 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান? তুমি ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে পারো আমি জানি, আরেকবার বলি, তুমি ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে পারো আমি জানি, কিন্তু মূল সূত্র তো এটা। মূল সূত্র দিয়ে কত ইজিলি নেওয়া যায় জানো? তোমরা কি জানো? দেখো আমরা জানি আজা, এই যে তোমাদেরকে একটা অঙ্ক দিলাম,
এবং আজাদি আমরা কি জানি এখন দেখো, d/180, যেহেতু পাই রেডিয়ানে বলছে, তাহলে থিটা বাই কত, থিটা বাই পাই। দেখা যাবে নাকি যাবে না? 100% যাবে। এবার আমাকে বলো, তোমাকে কি 55 ডিগ্রি বলছে না বলো নাই? বলছে। জাস্ট ডিগ্রি ডি এর জায়গায় 55 বসিয়ে দাও। 55/180 ইকুয়াল টু থিটা বাই পাই, থিটা বাই পাই। তাহলে আমাকে বলো যে আমাকে রেডিয়ান কোণ বের করতে বলছে, মানে থিটা আমাকে বের করতে বলছে। সো তাহলে থিটা ইকুয়াল টু, আমরা কি বলতে পারবো না 55 পাই/180? সো তাহলে 55 পাই/180 সি, এটাই তোমার আনসার। শেষ। তোমরা কি বুঝতে পারতেছো কতটা সহজ? মানে এই যে সম্পর্ক, সম্পর্ক জানা থাকলে d/180 ইকুয়াল টু থিটা বাই পাই ইকুয়াল টু g/200, এই সম্পর্ক জানা থাকলে তুমি যে কোনো এই যে রূপান্তর 55 ডিগ্রি থেকে রেডিয়ানের নিলা, বা কোনো কিছু রেডিয়ান থেকে যদি গ্রেডিয়ানে নিতে চাও, তাহলে কিন্তু একদম ইজিলি তোমরা নিতে পারবা। দেখো সবকিছু একদম শেষ পর্যন্ত সুন্দরভাবে আমরা শুরু করছিলাম কোথায়, শেষ পর্যন্ত সুন্দর করে মিলে দেওয়ার চেষ্টা করছি। আমি এখন এবার বলি, আমি এতক্ষণ পর্যন্ত মোবাইল হাতে নিয়ে নেই কেন জানো? আমি আমার মোবাইলের ইন্টারনেট দিয়ে ক্লাস নিয়েছি এতক্ষণ। মানে মানে আমাদের তো ওয়াইফাই কাজ করতেছে না, বারবার নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। আমি কি করছি, আমার মোবাইলের যে গ্রামীণ ফোনের যে ইন্টারনেট আছে, সেই ইন্টারনেটটা আমি তোমার কি হটস্পট দিয়ে তোমার লাগাই দিছি। এবং মোবাইল ধরলে যদি নেটওয়ার্কের আবার তারতম্য হয়, এই জন্য মোবাইল ধরে নাই। প্লিজ কেউ রাগ করিও না আমার কথায়, ঠিক আছে? মানে আমি যে তোমাদের কমেন্ট পড়তে পারি নাই, প্লিজ এজন্য কেউ রাগ টোটালি এক ফোঁটাও প্লিজ করিও না, ওকে? তোমরা কেউ রাগ করিও না। তোমাদের কেমন লাগছে বলো দেখি? ক্লিয়ার না? একদম একদম ক্লিয়ার না? তো আমরা যদি একটা ছোট্ট ওভারভিউ দিই, সবকিছু মিলাই একটা ছোট্ট ওভারভিউ। শুরু হয়েছিল এভাবে, ত্রিকোণমিতি লেকচার 1, নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আমি অনেক 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 দুঃখিত। প্লিজ নেক্সট ক্লাসও লাইভে করিও সবাই, ইনশাল্লাহ এরকম প্রবলেম হবে না আশা করি। তো তাহলে ট্রাইগোনিওমেট্রন, 3 কোণের পরিমাপ, 3 কোণের পরিমাপ থেকে থ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট থেকে আসছে ত্রিকোণমিতি। তারপর হচ্ছে তোমার পিরামিড, তারপর হচ্ছে তোমার বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের করণের যোগফল, তারপর হচ্ছে হিপারকাস, ত্রিকোণমিতির জনক। হিপারকাসের পরে আসছে টলেমি। টলেমি হচ্ছে তোমার টলেমির উপপাদ্য, সেখানে ত্রিকোণমিতির অনেক উন্নতি সাধন হয়েছে। এরপরে তোমার খুব সুন্দর করে বো এন্ড অ্যারো, বো এন্ড অ্যারোর ব্যাপারটা থেকে চলে আসলো তোমার জ্যা, জ্যা থেকে আসছে তোমার, জ্যা থেকে আসছে তোমার জিবা, জিবা থেকে জাইব, জাইব থেকে সাইনাস, গহ্বর, নাকের সমস্যা, সেই সাইনাস থেকে কেমনে কেমনে জানি চলে আসছে সাইন, সাইন কস ট্যান কট সেক কোসেকের সেই সাইন। সেখান থেকে যদি তোমার বৃত্তের ব্যাসার্ধ, এজন্য এদেরকে বৃত্তীয় কোণ বলা হয় জানো। এই সাইন কস ট্যান কট সেক কোসেক এটা তো সমকোণী ত্রিভুজ, কিন্তু সমকোণী ত্রিভুজে বৃত্তীয় কোণ বলে না এদেরকে, এই কারণে বলে। দেখো বৃত্ত থেকে কিভাবে আসে। এবং বৃত্তের ব্যাসার্ধ যদি 1 হয়, সেই লম্বই হবে সাইন, সেই ভূমি হবে তোমার কি কস। এবং এবং কো জ্যা থেকে আসছে কো সাইন, কো সাইন মানেই তোমার কস। আশা করি তোমরা মনে পড়তেছে এগুলা। তো তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম দুইটা ছবি, দুইটা ছবির মধ্যে একটা হচ্ছে তোমার কি বড় ছবি, একটা ছোট ছবি, কিন্তু এরা সদৃশ। সদৃশ কেন? কারণ এদের অনুপাত সমান। অনুপাত সমান হইলেই, অনুপাত সদৃশ হইলেই দুইটা ছবিকে আমরা একই বলি। সেখান থেকে আসলো তোমার সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের সদৃশ হওয়ার শর্ত, ত্রিভুজের সদৃশ হওয়ার শর্ত। ত্রিভুজের সদৃশ হবে তখনই যখন বাহুর অনুপাত সমান হবে, তখন ত্রিভুজটাকে সদৃশ বলা হবে। এবং সমকোণী ত্রিভুজের বেলায় যদি একটা কোন রকমে তুমি কোণ জানতে পারো, মানে দুইটা ত্রিভুজের একটা নির্দিষ্ট কোণ জানতে পারো, তাহলে তোমার ঠাস করে বলে দিতে পারবা এরা সদৃশ নাকি সদৃশ না। কারণ সমকোণী ত্রিভুজে একটা হচ্ছে তোমার 90, একটা হচ্ছে তোমার 90 100% হবে। এটা 90 তুমি জানো, তুমি যদি এই কোণটা জানো যে 30 দোনোটা ত্রিভুজে হবে, তাহলে অবশ্যই বলে দিতে পারবা যে এই দুইটা ত্রিভুজ সদৃশ, কারণ এই বাকি একটা 60 ডিগ্রি হবেই হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে? আর একটা জিনিস পড়ছি আমরা, যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব। সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব মানে যেই কোণকে নিয়ে আমরা কাজ করব সেটাকে বলবো আমরা সাপেক্ষ কোণ। সাপেক্ষ কোণের বিপরীত বাহু হবে কি? লম্ব। তারপরে আমরা পড়ছি কোণ পরিমাপের একক। কোণ পরিমাপের একক তিনটা, একটা ষাটমূলক, একটা বৃত্তীয়, একটা শতমূলক। এবং শেষ পর্যন্ত ষাটমূলক পড়ছি, যদি এক সমকোণকে 90 ভাগে ভাগ করা হয় 1 ডিগ্রি, সেই প্রত্যেক ডিগ্রিকে 60 ভাগে ভাগ করা হলে 1 মিনিট, এবং প্রত্যেক মিনিটকে 60 ভাগে ভাগ করা হলে 1 সেকেন্ড। 1 ডিগ্রি 60 মিনিট, 1 মিনিট 60 সেকেন্ড, সবাই জানি আমরা। করলাম সিম্পল সিম্পল অঙ্ক, আশা করি বোঝা গেছে। এরপর আমরা পড়লাম কি বৃত্তীয় পদ্ধতি। একটা বৃত্তে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, তার ব্যাসার্ধের সমান, এই যে ব্যাসার্ধের সমান নিয়ে তার যে বৃত্তচাপটা আমি অঙ্কন করব, বৃত্তচাপটা অঙ্কন করার ফলে আমার কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন হবে তাকে বলে হচ্ছে যে 1 রেডিয়ান কোণ।
সেটাই হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতি। সো আমরা জানি 2 সমকোণ মানে হচ্ছে পাই রেডিয়ান, 180 ডিগ্রি মানে 2 সমকোণ, 180 ডিগ্রি মানে 2 সমকোণ, 180 ডিগ্রি যদি পাই রেডিয়ান হয় 1 ডিগ্রি হবে পাই বাই 180 রেডিয়ান। সেখান থেকে আমরা সিম্পল সিম্পল কিছু অঙ্ক করলাম, লাস্টে পড়লাম আমরা শতমূলক পদ্ধতি। ওই এক সমকোণকে যদি 100 ভাগে ভাগ করে, 100 ভাগে ভাগ করে বললে 1 গ্রেডিয়ান, সেই প্রত্যেক গ্রেডকে 100 ভাগে ভাগ করলে 1 মিনিট, সেই প্রত্যেক মিনিটকে 100 ভাগে ভাগ করলে হবে 1 সেকেন্ড। আবার আমরা ছোট্ট একটা তোমার টপিক দেখলাম এবং আলটিমেটলি আমরা তিনটাকে একসাথে মার্চ করলাম। কারণ 2 সমকোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, পাই রেডিয়ান মানে 200 গ্রেডিয়ান। কারণ কারণ 90 ডিগ্রি যদি 100 গ্রেডিয়ান হয়, 180 ডিগ্রি হবে 200 গ্রেডিয়ান। তো এই দুইটা থেকে আমরা এটা আনলাম এবং এই দুইটা থেকে আমরা এইটা আনলাম। আশা করি তোমরা বুঝে গেছো। তো তাইলে দোনোটাই সমান, এই দোনোটাকে আমরা প্রকাশ করলাম আরেকটা নতুন রেডিয়ান কোণ থিটা সি দ্বারা, যেটা আমরা প্রথমে প্রকাশ করছিলাম। সেখান থেকে চলে আসলো ডি বাই 180। সবাই একবার আমার সাথে সাথে বলো 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 বলো, ডি বাই 180 ইকুয়াল টু থিটা বাই পাই ইকুয়াল টু জি বাই 200। তো সেখান থেকে তুমি যদি একটা ইজি অঙ্কর মাধ্যমে দেখতে চাও ব্যাপারটা, সেভাবে আশা করি বুঝে যাবো। দেখি আমাকে বলো তোমরা কি সবাই বুঝছো? আজকের ক্লাসটা কি সবাই বুঝছো? তোমরা বলো আমাকে। দেখি আমাকে বলো, বুঝছো নাকি সবকিছু? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। সবকিছু ক্লিয়ার হয়েছে তোমাদের? দেখি বলো, দেখি আমাকে বুঝছো নাকি তোমরা? ক্রিস্টাল ক্লিয়ার বুঝছি। ত্রিকোণমিতির কালার চেঞ্জ করেন নাই কেন? ত্রিকোণমিতির কালার চেঞ্জ করে নাই কারণ লাল তো আমার ফেভারিট কালার। অন্য কালার দিব আর কি, যাও। আজকে আসলে তাড়াহুড়া ছিল অনেক, এই জন্য হচ্ছে তোমার আর নেটওয়ার্কটা এত পেইন দিছে। বায়োলজি ক্লাস ডাকতেছে, কিন্তু আজকে যেরকম তোমরা অনেক স্টুডেন্ট ছিল ক্লাসে, প্লিজ তোমরা এরকম অনেক স্টুডেন্ট থাকিও, তোমরা হাল ছাড়িও না। দেখো কোনো না কোনো সময় তো একটু সমস্যা হইতেই পারে। এটা কি আমার কোনো দোষ বলো? নেটওয়ার্কে যদি সমস্যা হয়, আমার নিজের অনেক পেইন লাগে, কারণ স্মুথ স্মুথ যদি না হয় তাহলে আমার নিজের কাছ থেকে অনেক বিরক্ত লাগে। এখন এখন আমার তো কিছু করার ছিল না, বাট অনেকে যদি মাঝখান থেকে তোমার হাল ছেড়ে দাও তাহলে তো হবে না। দেখো আমরা ত্রিকোণমিতির প্রথম লেকচারে কিন্তু তোমরা জানো বৃত্তীয়, শতমূলক, ষাটমূলক সব পদ্ধতি পড়ে ফেলছি। এবার তোমরা যে কোনো অঙ্ক করো, যে কোনো কিছু মিলে ফেলো, দেখবে ইজিলি পারবা। যদিও আমি জানি টপিক গুলো একটু বোরিং, টপিক গুলো তো মজার না, কিন্তু মজার টপিক তো বাকি আছে, সেরা সেরা বেসিক তো বাকি আছে। কিচ্ছু তো এখনো শুরু হয় নাই, শুরু হবে। 6 পয়েন্টে আর পড়ানোর মতো আছেই বাকি। 6 পয়েন্টে মানে 6 পয়েন্টেই পড়ানোর মতো আছে, ষষ্ঠ অধ্যায় আর কি। কিন্তু এই যে প্রথমে বৃত্তচাপ, বৃত্তকলার ক্ষেত্রফল, এইগুলা পেইনফুল একটা টপিক, মানে এগুলাতে ভাল লাগে না, এগুলো পেইন লাগে। কিন্তু এরপরে যখন সাইন কস, ট্যান কস, সেক কোসেকের প্রত্যেকটা ব্যাপার আসবে, কি যে মজা লাগবে, অনেক 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 মজা হবে তোমরা। ঠিক আছে? সো ওকে, 2K প্লাস কমেন্ট বুঝে ফেলছি। স্যার দ্বিতীয় ক্লাস কবে থেকে শুরু হবে? হ্যাঁ, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, শুরু হয়ে যাবে, কোনো টেনশন করিও না। ত্রিকোণমিতি ইজ কুকিং। ইয়েস, ত্রিকোণমিতি যেহেতু শুরু হয়ে গেল, তোমরা সবাই বৃত্তের ট্যান সিকিউ চ্যালেঞ্জ কি মনে আছে? তোমরা কি আরএমএইচ গ্রুপের ট্যান সিকিউ চ্যালেঞ্জ দিচ্ছ? তোমরা কি আজকে ত্রিকোণমিতির লেকচারটা দিবা না? তোমাদের কাছে কি কেমন লাগতেছে ত্রিকোণমিতিটা জানাবা না? একটু অসুবিধা হয়েছে আর কি, এই অসুবিধার কথা বলিও না। পার্সোনাল ব্যাপার কিছু পার্সোনাল রাখো। তোমরা যদি এখন কমেন্ট করো যে স্যার আজকে নেটওয়ার্ক অনেক পেন দিছে, শুনতে বাজে দেখাবে। নেটওয়ার্ক তো সবসময় পেন দেয় না, কোনো কোনো সময় শিট হ্যাপেন্স হইতেই পারে। এটা নিয়ে তোমাদের এত মন খারাপ করলে চলবে না। তোমরা সবাই বলিও, বলিও যে তোমাদের পড়াটা কেমন লাগছে, আজকে তোমাদের ফার্স্ট লেকচার কেমন লাগছে। সেই তোমার ঐতিহাসিক মিশরীয় পিরামিড থেকে শুরু করে আমরা কিন্তু সব বলে ফেলছি আজকে, ঠিক আছে? সো ট্রাইগোনিয়া ম্যাট্রন, 3 কোণের পরিমাপ, 3 एंगल मेजरमेंट। ओके, ট্রেলার লেকচার, আবি লেকচার সব কুছ বাকি है, কিচ্ছু পড়ানো হয় না এখনো। খুব খুব মজা লাগবে, মাত্র শুরু। একটু সুযোগ দিও আমাকে, একটু সময় দিও, একটু সময় সুযোগ দোনোটা দিও আমাকে, ঠিক আছে? লাইভ ক্লাস থেকে চলে যাও না, আমার খুব খারাপ লাগে লাইভ ক্লাস থেকে চলে গেলে। সো ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে। মাহারাব, দেবশ্রী, আজকে কারো কমেন্ট করতে পারি নাই, কি বলবো আর। সো আজকে এখন পর্যন্ত 122 জন লাইভে ছিল, লাইভে আছে। আমার আর বেশি কিছু বলার নাই। আজকে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আর কি বলা যায়? প্রথম ক্লাসে কি বলা যায়? লাস্টে কি দিয়ে শেষ করা যায়? প্রথম ক্লাসে গান তো সবসময় গাই। আজকে আজকে একটা শায়রি দিয়ে শেষ করি, ঠিক আছে? শায়রিটা অনেক সুন্দর। তো এই যে তোমরা যে হাল ছেড়ে দাও,
এই হাল ছেড়ে দেওয়া থেকে একটা শায়রি মনে পড়ে গেল আর কি, এখন আমার বিশ্বাস করে ইনস্ট্যান্ট মনে পড়ছে। এই যে তোমরা মাঝখানে হাল ছেড়ে দিয়ে অনেকে চলে গেছো, সো হাল ছেড়ে কখনো দিও না। সো এটা নিয়ে একটা হিন্দিতে একটা ডায়লগ আছে, হিন্দিতে একটা তোমার শায়রি আছে, বলতেছে উম্মিদ কভি মত ছোড়না মেরে দোস্ত। উম্মিদ মানে হাল কখনো ছেড়ে দিও না। উম্মিদ কভি মত ছোড়না মেরে দোস্ত, কমজোর তোমারা ওয়াক্ত হ্যায় রব নেহি। এখন হয়তোবা তোমার কমজোর এই সময়টা, বাট রব নেই। তো রব তোমার কখনো কমজোর না। কমজোর মানে কি বুঝছো তো? কমজোর কেমনে বুঝে তোমাকে, যাক, মানে উম্মিদ কভি মত ছোড়না মেরে দোস্ত, কমজোর তোমারা ওয়াক্ত হ্যায় রব নেই। মানে বিশ্বাস রাখো আল্লাহর প্রতি, তোমার যদি হিন্দু হও তাহলে ভগবানের প্রতি, যেই যে ধর্মের বিশ্বাসী হও তার নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখো। তো এখন এই কষ্ট করে একটু হাল ছেড়ে দিও না, সময় ভালো অবশ্যই আসবে। এই লেকচার ইনশাল্লাহ তোমরা আশা করি যখন আবার রেকর্ড দেখবা হয়তো আরো ভালো করে ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারবা। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। দুর্বল দুর্বল, কমজোর মানে দুর্বল, হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। So, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওইদিকে ওইদিকে ওইকে ওইদিকে ওইদিকে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, তোমাদেরকে আর বায়োলজির কাছে ডিস্টার্ব না করি। থ্যাংক ইউ, বাবা বাবা, আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ সো মাচ, টাটা, বাই বাই।